সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই ঠিকঠাক মতো পড়াশোনা করছেন। সবার ভাইবা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। 29 তারিখ, হয়তো 31 তারিখ থেকে অনেকের ভাইবা শুরু হচ্ছে। আমরা আমি আসলে সত্যিকার অর্থে আপনাদের সাথে আজকে প্রথমে একটা জিনিস শেয়ার করি। আমার কিন্তু আহ, যেহেতু আপনারা জানেন যে ক্র্যাক আইসিটি থেকে আমি যেই সেশনগুলো নিই বা যে কোর্সগুলো আমি অপারেট করি, সবগুলো আমাকে একা অপারেট করতে হয়। তো দ্যাটস ওয়াই এইবার হচ্ছে যে আমার 18তম জন্য আসলে বেসিক্যালি ভাইবা সম্পর্কিত যে কোনো সেশন নিব বা কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করবো, এই ধরনের কিন্তু আমার কোনো প্ল্যানিং ছিল না, কারণ যেহেতু আমাকে একা সব কিছু অপারেট করতে হয় আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু সত্যিকার অর্থে আপনাদের রেসপন্স এবং আপনাদের যে আপনারা যে প্রয়োজন বোধ করেছেন যে এরকম সেশনগুলো কন্টিনিউ রাখা প্রয়োজন, বা আমি যে পিডিএফগুলো আপনাদের সাথে বা ইমেজগুলো শেয়ার করেছি সেগুলো শেয়ার করা প্রয়োজন, আমি সেটা কন্টিনিউ রেখেছি এবং আপনাদের কিন্তু খুব ভালো একটা রেসপন্স আমি পেয়েছি। আপনারা জিনিসগুলো দেখেছেন, আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সেটা আমাকে জানিয়েছেন। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে সব কিছুর ঊর্ধ্বে আসলে আপনাদের ভালো লাগাটাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। তো সেইভাবে এইভাবে করতে করতে আসলে আমরা প্রায় ভাইবা সম্পর্কিত 3-4টা লাইভ সেশন করেছি। আমরা ভাইবা সম্পর্কিত আজকেরটা সহ হচ্ছে যে 6 নাম্বার সেশন, অর্থাৎ 6টা সেশন আমরা করেছি, সবগুলো প্রায় 1 ঘন্টার উপরে ছিল। আমি প্রায় 15-16 পেজের কিছু নোটস শেয়ার করেছি। সেগুলো আমি কিন্তু কোনো টপিক ভিত্তিক আলোচনা করিনি। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সবগুলো কাভার করতে পেরেছি বলেও আমার কাছে সেটা মনে হয় না। যেটা আমার কাছে মনে হয়েছে বা যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা আমি সেখানে সেই মানে নোটসগুলোতে দিয়েছি। পাশাপাশি আমার সেশনগুলোতে কিন্তু আমি অনেক কিছু আলোচনা করেছি। বলতে গেলে আমি সার্বিক সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি এই সেশনগুলো প্লাস আমি মোটামুটি যে জিনিসগুলো শেয়ার করেছি সেগুলোকে কাজে লাগিয়ে আপনি খুব সুন্দর একটা ভাইবা দিতে পারবেন এবং আপনার হচ্ছে যে আপনার যে কাঙ্ক্ষিত যে জবটা ছিল, যেটার জন্য আপনি এত পরিশ্রম করেছেন, সেটা আপনার হাতে এসে ধরা দিবে এবং আপনি খুব সম্মানের সাথে খুব দ্রুত সহকারী শিক্ষক আইসিটি হিসেবে আপনার প্রতিষ্ঠানে যোগদান করে আপনার চাকরি কি করতে পারবেন, শুরু করতে পারবেন। তো এই সব কিছুর চিন্তা মাথায় রেখেই সত্যিকার অর্থে যে আমরা এই ভাইবা সম্পর্কিত এই সেশনগুলো রান করার চেষ্টা করেছি। আশা করছি এগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং আপনাদের যে জিনিসটা প্রয়োজন ছিল সেটা আমরা প্রয়োজনটা মেটাতে পেরেছি। তো এখন আসেন, আমরা আজকে সেশনে যে জিনিসগুলো দেখব, আপনাদের কিন্তু অনেকের হচ্ছে যে পরশুদিন ভাইবা আছে। তো আমি পিডিএফটা আজকে রাতে অথবা কালকে সকালের মধ্যে, আমি আজকে রাতের মধ্যেই দেওয়ার চেষ্টা করছি। আমি আসলে আর কিছু অ্যাড করা যায় কিনা, আর কিছু অ্যাড করা যায় কিনা এই জিনিসটা করতে করতে আসলে একটু ডিলে করছি। তবে কথা হচ্ছে যে আপনাদের যাদের প্রয়োজন আমি একটা পোস্ট করব, আপনারা বা আমাকে ইনবক্স করবেন, আমি একটা পোস্ট করব, সেখানে আমি যাদের যাদের প্রয়োজন তাকে দিয়ে দিব, ঠিক আছে? তাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? আর সেশনগুলো হচ্ছে যে সবগুলো আম, সুস্মিতা গুনা স্যার নাম্বার সিস্টেম অ্যালগোরিদম সেশন নিতে চেয়েছিলেন। এগুলো মোটামুটি আপনাদের জানা আছে, আপনাদের পারা আছে, ঠিক আছে? আমি তারপর আজকে কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আমি আজকে কিছু র্যাপিড ফায়ারের মতো আমি কিছু সেশন, আমি প্রতিটা সেশনে নতুনত্ব আনার চেষ্টা করেছি যাতে আপনাদের সেশনগুলো ভালো লাগে, আপনাদের বিরক্ত না লাগে, ঠিক আছে? তো আমি আলোচনা করছি। আমি কিন্তু সত্যিকার অর্থে আপনারা চিন্তা করে দেখেন, অপারেটিং সিস্টেম, কম্পিউটার বেসিক, তারপর হচ্ছে ইন্টারনেট সম্পর্কিত কিছু তথ্য, তারপর হচ্ছে যে প্রথমেই একটা শিট দিয়েছিলাম যেখানে হচ্ছে লজিক গেট এবং নাম্বার সিস্টেমের বেশ কিছু জিনিস ছিল। মোটামুটি সবগুলো আপনাদের যে লিখিত পরীক্ষায় যা যা পড়েছেন প্রায় সবগুলো কভার করার চেষ্টা করেছি, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি আপনাদের কাজে লাগলে আপনারা জাস্ট আপনাদের কাছে একটা একটা জিনিসই রিকোয়েস্ট থাকবে। আপনাদের সাথে এই ব্যাপারগুলো আগে শেয়ার করছি, আমরা আমাদের সেশনটা শুরু করি। আমি মোটামুটি একটু আমার 10টা থেকে টার্গেট ছিল, আমি তারপর একটু আগে টাইম দিয়েছি। তো আমরা মোটামুটি 10টা থেকে শুরু করছি। আপনাদের কাছে একটা ইয়ে থাকবে, রিকোয়েস্ট থাকবে যে দেখেন আমরা আপনি আমার কিন্তু আমার পেজগুলো থেকে কিন্তু আমি প্রতিনিয়ত নোটসগুলো শেয়ার করছি, সবগুলো দেখাচ্ছি, সবগুলো জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। তবে কথা হচ্ছে যে এই পেজগুলো যারা ভিজিট করে বা যেগুলো যারা ফলো করে তাদের মধ্যে হচ্ছে যে 15% হচ্ছে যে পেজটা ফলো করছে, 85% হচ্ছে যে কি নন ফলোয়ার্স। তার মানে হচ্ছে যে পেজ থেকে আপনি যদি কোনো সাপোর্ট পেয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আর আমার কাছ থেকে যদি আমার কোনো কিছু যদি আপনি সহযোগিতা পেয়ে থাকেন, আমার যদি কোনো কিছু আপনার ভালো লেগে থাকে, আমার কাছ থেকে যদি কোনো উপকার পেয়ে থাকেন, সেটা আরেকজনের সাথে শেয়ার করবেন যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবে বা যারা সামনে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের সাথে আপনি
শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল যেটা আছে, যেখানে আপনি সেশনগুলো দেখছেন, সেটা সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো এই জিনিসগুলো মানে মোটামুটি একটু মেনটেন করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয়, একটা জিনিস হচ্ছে যে জবটা যখন হবে সেটা তখন আমাকে একটু জানাবেন যে স্যার আমি সহকারী শিক্ষক আইসিটি পদে আমি এত তারিখ জয়েন করতে যাচ্ছি। আমি অ্যাজ এ মানে সহকারী অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি, অর্থাৎ আমি আমার যে জবটার জন্য এতদিনের যে চেষ্টা ছিল সেটা আমি সাকসেসফুল করতে পেরেছি, আমার জবটা আমি শুরু করছি, এটাই জানাবেন। এটাই আসলে আমাদের প্রাপ্তি, সত্যিকার অর্থে সব কিছুর পিছনে এটাই হচ্ছে প্রাপ্তি। আপনারা ভালো করেন, আপনাদের ক্যারিয়ার ভালো হোক, আপনাদের গ্রোথ ভালো হোক, আপনাদের জবটা হয়ে যাক, এটাই হচ্ছে যে সবসময় আমাদের চাওয়া পাওয়া থাকে আমরা যারা শিক্ষক হিসেবে আছি। এবং পরবর্তীতে আপনি যখন শিক্ষক হিসেবে যাবেন, আপনিও তেমনি আপনার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আপনি এরকমই প্রে করবেন, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আর সত্যিকার অর্থে দেখেন, আজকের ক্লাসটাতে আমরা কিভাবে ডিফারেন্ট ভাবে সাজিয়েছি সেগুলো একটু বলার চেষ্টা করছি আপনাদের সাথে। আচ্ছা, 3 নম্বরে আমাকে জানাবে না? ঠিক আছে, কোনো সমস্যা নেই, 3 নম্বর না 10 নম্বরে জানালেও হবে। হ্যাঁ। আম, আসলে শুনেন, প্রথমে আজকের ক্লাসটা আমি যেটা বলে শুরু করব সেটা হচ্ছে, অনেকে অনেক ধরনের প্রবলেমে আছেন, অনেকে অনেক স্ট্রাগলের মধ্যে লাইফ লিড করছেন, অনেকে অনেক 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 কষ্ট করেছেন একটা জবকে, মানে আপনার জবটাকে সেট করার জন্য, আপনার একটা জব, একটা পার্মানেন্ট জবের জন্য, ঠিক আছে? সব থেকে বড় কথা হচ্ছে, যখন শুধু একটা কথাই চিন্তা করবেন, একটা কথাই মাথায় রাখবেন, আপনি আগামী মাসের 5 তারিখ থেকে ধরেন আপনি অ্যাজ এ টিচার হিসেবে আপনি আইসিটি বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন। আপনার একটা পার্মানেন্ট জব হয়ে গেছে। আপনি আপনার সকল যে কষ্টগুলো ছিল তখন আপনি নিমেষেই ভুলে যাবেন, ঠিক আছে? আর আপনাদেরকে আমি সবসময় বলি, আমি আমার পেজ থেকে দেখবেন, আমি সত্যিকার অর্থে আমার আমার পেইড ব্যাচের অনেকে অনেক সময় মাইন্ড করে যে স্যার আপনি আমাদের পেইড ব্যাচ থেকে আপনারা হচ্ছে যে আপনি জেনারেল অনেক সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। কারণ আমি একটা জিনিস সবসময় বলি, আমি এটা আমার পেইড ব্যাচেও একটু আগে বলছিলাম, যে আপনি যে কোনো একটা চাকরির পরীক্ষায় যান, যে কোনো একটা প্যাটার্ন আপনার ফলো করতে হয়। আমাদের সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু জানতে চেয়েছি, বুঝতে চেয়েছি বা শিখতে চেয়েছি, সেগুলো আমরা কোনো গাইডলাইন পাই নাই, ঠিক আছে? আর একটা গাইডলাইন যে কোনো মুহূর্তে আপনাকে অনেক বেশি সাপোর্ট করতে পারে। আপনি খুব বেশি চিন্তিত আছেন কোনো বিষয় নিয়ে, বা আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই একটা গাইডলাইন আপনাকে কিন্তু অনেক সাপোর্ট করতে পারে। আপনি মানেন না কি মানেন না আমি জানি না, কিন্তু যেমন আমাদের ধরেন এমপিও করার সময় আমাদের অনেক কষ্ট হয়েছিল, কারণ আমরা বুঝতে পারছিলাম না কোন কাগজপত্র লাগবে, কি লাগবে না লাগবে, কিছুই বুঝতে পারছিলাম না। তো অনেক অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো আমি সবসময় সেই জন্য চাই যে যারা মানে প্রফেশনে আসতে চাইছেন, বা আমার যেটাতে আমার অভিজ্ঞতা আছে সেটা যদি আমি সবার সাথে শেয়ার করি, তাহলে আমার যে অভিজ্ঞতা আছে বা আমার গাইডলাইনটা নিয়ে যদি উনার একটা কাজ যদি সহজ হয়ে যায়, উনার চাকরি প্রাপ্তিটা যদি পথটা যদি স্মুথ হয়, তাহলে আমার থেকে তো আর বেশি খুশি হওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? এটার জন্য আমি সবাইকেই এই সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করি যতটুকু প্রয়োজন। হ্যাঁ, সবাইকে এই সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করেছি, এবং এই চেষ্টাটা আমার সবসময় থাকবে। আহ আচ্ছা, তো একজন লিখেছে, স্যার মেয়ের 10 তারিখ থেকে জুলাইয়ের 11 তারিখ পর্যন্ত 24 ঘন্টা 13-14 ঘন্টা পড়েছি, প্রথমবার এক্সাম দিলাম, স্কুল প্লাস কলেজ দুইটা এক্সাম দিয়েছি। সত্যি বলতে স্যার আপনার কাছে ক্লাস না করলে আমি জানি না স্কুল কলেজ দুটাতে টিকতাম কিনা। এমন কিছু না, আমি জাস্ট একটা গাইডলাইন দিয়েছি, ঠিক আছে? আপনারা সবগুলো কষ্ট করেছেন এবং আপনাদের কষ্ট সার্থক হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন আমরা আজকে সেশনটা শুরু করি। আর হ্যাঁ, আমি যেটা কথা বলছিলাম সেটা শেষ করি একটু। আপনাদের এই ভাইবা সেশনটা শুধু না, আপনাদের পরবর্তীতে আপনাদের গণবিজ্ঞপ্তি, এবং হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে যে আপনাদের কলেজ স্কুল চয়েস, তারপর হচ্ছে যে আপনাদের এমপিও জনিত যে কোনো সাপোর্ট আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। আমার যতটুকু পর্যন্ত শুধু একটু প্রে করবেন যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আমার ফ্যামিলি ভালো থাকে, সুস্থ থাকে। আমার যে কোনো সাপোর্ট, আপনাদের সামনে এই নিবন্ধন সম্পর্কিত যে কোনো সাপোর্ট আপনারা আমার পেজ থেকে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। এতটুকু রিলিফ বা এতটুকু ভরসা আমি আপনাদেরকে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমার আজকে প্রথম কাজ হচ্ছে যে আমরা প্রথমে আমরা মানে একটু আহ, কি বলবো, আমরা একটু ডিফারেন্ট ভাবে সাজিয়েছি আজকে। আজকে আমরা প্রথমে আলোচনাগুলো শুরু করব হচ্ছে যে, আমরা গত ক্লাসে যারা করেছেন অপারেটিং সিস্টেম, আজকেও সেম ওয়েতে আমরা যাব।
আমরা হচ্ছে যে যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব, আপনারা বলবেন, আপনারা বলতে বলতে আমি সামনের দিকে কি করব, এগোবো, এবং আমি আপনাদের প্রশ্ন, আমি যে প্রশ্নগুলো করেছি সেগুলো আনসার দিতে দিতে আপনারা সামনের দিকে কি এগোবেন, এবং একটা প্রশ্ন থেকে আমি আরো দুইটা প্রশ্ন বানাবো, দুইটা প্রশ্ন থেকে আমি আরো চারটা প্রশ্ন বানাবো, এইভাবে করে আমরা সামনের দিকে যাবো। এইভাবে করে আমরা বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেটের বিষয়গুলো একটু আলোচনা করব আজকে, কারণ এখান থেকে বিভিন্নভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, আমি কোনো ফাঁকফোকর রাখবো না, একদম ইন ডিটেল সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারাই বলবেন, ঠিক আছে? আপনাদের মাইক্রোফোনটা আমি অন করার চেষ্টা করছি, এবং আম, আমরা যেখান থেকে শুরু করবো, এবং এটা 10-15 মিনিট এই সেশনটা, এটা করার পরে আমি গ্যাপে 10 মিনিটের একটা র্যাপিড ফায়ার রাউন্ডের মতো নিব। অর্থাৎ কিরকম, আমি আপনাদের মধ্যে থেকে কেউ আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি র্যান্ডমলি হচ্ছে যে কি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, ঠিক আছে? যে আচ্ছা এটা এটা বলেন, এটা বলেন, মানে দুইটা মিক্স আপ করে আমরা আজকের সেশনটাকে করব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আসেন আমরা বুলিয়ান অ্যালজেব্রা থেকে শুরু করি। যে বুলিয়ান নাম্বার সিস্টেম থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন হয়, আমরা বুলিয়ান অ্যালজেব্রা থেকে একটু আলোচনা করি। দেখেন, বুলিয়ান অ্যালজেব্রা বলতে কি বোঝায় বা এটা কে আবিষ্কার করেন, এগুলো নিয়ে যদি কেউ বলতে চান তাহলে একটু বলতে পারেন যে বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কি, লজিক বলতে কি বোঝায়, কে আবিষ্কার করেন, এগুলো নিয়ে যদি কেউ বলতে চান তাহলে বলতে পারবেন। আপনারা যেটা বলবেন আমি এখানে এটা নোট ডাউন করবো, আপনাদের মাইক্রোফোনগুলো অন করা আছে। আমরা আজকের আলোচনাটা বুলিয়ান অ্যালজেব্রা থেকে শুরু করেছি। আচ্ছা, যদি কেউ বলতে চান হ্যান্ড রেস করবেন, আমি আলোচনা করছি, আপনারা হ্যান্ড রেস করবেন কেউ বলতে চাইলে। তো আমাদের 1847 সালে ইংরেজি গণিতবিদ জর্জ বুল সর্বপ্রথম এই বুলিয়ান অ্যালজেব্রাটা আবিষ্কার করেন। আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল অ্যালজেব্রাগুলো পড়েছি, তেমনি একটা অ্যালজেব্রা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা, যে বুলিয়ান অ্যালজেব্রাটা কিন্তু গড়ে উঠেছে লজিকের উপর ভিত্তি করে। বুলিয়ান অ্যালজেব্রাটা গড়ে উঠেছে লজিকের উপর ভিত্তি করে। হ্যাঁ, অর্থাৎ সত্য বা মিথ্যা এটার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, ঠিক আছে? সত্য বা মিথ্যা লজিকের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখানে সত্য মিথ্যা বলতে কি বোঝায়, এখানে আপনার একটা জিনিস হচ্ছে কি, একটা হচ্ছে লজিক জিরো, আর আরেকটা হচ্ছে কি লজিক ওয়ান। ঠিক আছে, তাহলে এই জিরো আর ওয়ান বলতে বেসিক্যালি কি বোঝায়, কেউ যদি একটু বলতে পারেন দেখি, বলেন তো, এই জিরো আর ওয়ান বলতে বেসিক্যালি কি বোঝায় জিরো আমাদের আর এই ওয়ান হচ্ছে স্যার অফ এবং অন অ ট্রানজিস্টরের আচ্ছা, এখানে অপশন। এখানে কি ভোল্টেজের কোনো ব্যাপার স্যাপার আছে? জি স্যার। জি এরকম? স্যার আছে। যেমন লজিক জিরোর জন্য স্যার ভোল্টের মান 0 থেকে 0.8 এর মধ্যে হয়। ওকে, আর লজিক ওয়ানের জন্য 2 থেকে 5 ভোল্টের 5 মধ্যে। ভোল্টেজ পর্যন্ত হয়। অর্থাৎ আমাদের কোনো একটা পার্টিকুলারলি যে কোনো একটা পয়েন্টে ভোল্টেজ আছে কি নাই এই জিনিসটা নিশ্চিত করে। হ্যাঁ, আপনার কোনো একটা পয়েন্টে যদি 0 থেকে 0.8 ভোল্টেজ পর্যন্ত থাকে তাহলে সেটা বুঝে হচ্ছে লজিক জিরো, আর কোথাও যদি 2 থেকে 5 ভোল্টেজ পর্যন্ত থাকে তাহলে সেটা বুঝে হচ্ছে যে লজিক ওয়ান, আর মাঝখানের মানগুলো হচ্ছে যে অসংজ্ঞায়িত। অর্থাৎ আপনি সহজ কথায় বলতে পারেন, যৌক্তিক চলক এবং যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। বুলিয়ান অ্যালজেব্রা প্রতিষ্ঠিত হয়েছে লজিকের উপর ভিত্তি করে, অর্থাৎ কোনো একটা লজিক সত্য অথবা মিথ্যা, সত্য আর এটাকে আপনি বুলিয়ান লজিকের মতো তুলনা করতে পারেন, ঠিক আছে? যেমন আপনি মনে করেন বুলিয়ান লজিক বলতে কি বোঝায়, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন, আপনি বললেন যে ভালো আছি, হ্যাঁ, বা আপনি বললেন যে খারাপ আছি, আপনি দুইটার মাধ্যমে আনসার দিয়েছেন, হয় সত্য মানে হয় সত্য না হয় মিথ্যা। এখন আরেকটা লজিক আছে হচ্ছে ফাজি লজিক, যেখানে হচ্ছে যে সত্য মিথ্যার বাইরেও আরো কোনো কিছু থাকে। আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, আপনি বললেন যে আমি ভালো থেকে একটু খারাপ আছি, তাহলে আপনি কিন্তু সত্য আর মিথ্যা দিয়ে আনসারটা করেন না, আপনি সত্য মিথ্যার বাইরে আরো বেশ কিছু জিনিসকে নিয়ে এসেছেন। আপনার বুলিয়ান লজিকটা সবসময় সত্য এবং মিথ্যার মধ্যে সীমাবদ্ধ, সত্য মিথ্যার বাইরে আর কোনো কিছু হইতে পারে না। হ্যাঁ, তার মানে সহজ কথা আপনি এগুলোকে এইভাবে উপস্থাপন করতে পারেন, বললেন যে সবকিছু লজিকের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, অর্থাৎ কোনো একটা লজিক সত্য কি মিথ্যা এটার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর এই লজিক জিরো এবং লজিক ওয়ান বলতে কি বোঝায় এই জিনিসটা একটু দেখবেন। আর এটা হচ্ছে যে এই বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেছে যে জর্জ বুল 1847 সালে, উনি সর্বপ্রথম এই বুলিয়ান অ্যালজেব্রাটা আবিষ্কার করেন। আচ্ছা, তো আমি আপনাকে জিজ্ঞেস করলাম বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য বলেন, তাহলে আপনি কি কি বৈশিষ্ট্য আনতে পারেন, যদি কেউ বলতে পারেন তাহলে বলেন তো, বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য কি? এটা বৈশিষ্ট্য হইতে পারে যে শুধু দুইটা লজিক সত্য এবং মিথ্যার উপর। কাজ শুধুমাত্র করে? যোগ গুণ এবং পূরকের দ্বারা সকল কাজ হ্যাঁ, নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটাও হইতে এবং পারে হচ্ছে যোগ। যোগ এবং গুণের ধারা হ্যাঁ, যোগ গুণ এবং পূরকের মাধ্যমে সকল কাজ পূরকের নিয়ন্ত্রণ মাধ্যমে করতে পারে, কাজ হ্যাঁ এটা করতে হইতে পারে। পারে। তারপর? আচ্ছা, তারপর হচ্ছে যে কি বলেছেন, জিরো আর ওয়ান।
হ্যাঁ, সত্য এবং মিথ্যার মাধ্যমে কাজ করে। ঠিক আছে। তো এইখানে আপনার কিন্তু দশমিক অ্যালজাবরা আপনি যেরকম বিভিন্ন জ্যামিতি এবং ত্রিকোণমিতি সূত্রগুলো প্রয়োগ করতে পারতেন, এগুলো কিন্তু আপনি বুলিয়ান অ্যালজাবরায় প্রয়োগ করতে পারবেন না। তাহলে বুলিয়ান অ্যালজাবরার বৈশিষ্ট্য বললে সেখান থেকে আপনি কয়েকটা বৈশিষ্ট্য বলতে পারেন, যে যোগ গুণ এবং পূরকের মাধ্যমে হ্যাঁ সকল কাজ করে, এবং বুলিয়ান অ্যালজাবরা মূলত গণিত এবং যুক্তি, এই দুটার উপর, গণিত এবং যুক্তি, ঠিক আছে, এই যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যোগ এবং গুণের কাজগুলো করে থাকে, গণিত এবং যুক্তি দুইটার কম্বিনেশন। ঠিক আছে। তো এখন একটা প্রশ্ন থেকে আসলে অনেকগুলো প্রশ্ন বানাতে পারে। হ্যাঁ, একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন বুলিয়ান বানা, algebra ভগ্নাংশ হয় না? হ্যাঁ হ্যাঁ, এটাও বলতে পারেন, এটাও বলতে পারেন। তো একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে, যেমন এখান থেকে আমি একটা প্রশ্ন বানাইতেই পারি যে আচ্ছা, দশমিক অ্যালজেব্রা এবং বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পার্থক্য কোথায়। ঠিক আছে, তখন আমি কিন্তু এটা আপনাকে কোয়েশ্চেন করতে পারি। তখন দশমিক অ্যালজেব্রাতে হচ্ছে দেখি আপনি 0 থেকে 9 পর্যন্ত সবগুলো অঙ্ক ব্যবহার করতে পারেন, আর বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে যে শুধুমাত্র আপনি দুইটা অঙ্ক 0 আর ব্যবহার 1। করতে পারেন, 0 আর 1। ঠিক আছে। দশমিক অ্যালজেব্রাতে হচ্ছে যে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির কাজ করা যায়, আর এখানে করা যাচ্ছে শুধু পূরক যোগ এবং গুণের কাজ করা যায়। দশমিক অ্যালজেব্রাতে আপনি জ্যামিতি এবং ত্রিকোণমিতির সূত্রগুলো প্রয়োগ করতে পারবেন, বুলিয়ান অ্যালজেব্রাতে আপনি প্রয়োগ করতে পারবেন না। জাস্ট একবার একটু শুনে রাখেন। কারণ এর বাইরে তার, এগুলোর বাইরে তার এখান থেকে প্রশ্ন করার কোনো কি নেই, সুযোগ নেই। একটা জিনিস আপনাকে বলতে পারে, আচ্ছা বুলিয়ান চলক কি, আর হচ্ছে যে বুলিয়ান ধ্রুবক কি। চলক হচ্ছে যে যে রাশির মানটা পরিবর্তনশীল বুলিয়ান অ্যালজেব্রায়, সেটাকে বলা হচ্ছে যে চলক, আর যে রাশির মানটা অপরিবর্তনশীল তাকে বলা হয় হচ্ছে দেখি ধ্রুবক। এটা একটু মনে রাখতে পারেন। আর হ্যাঁ, এটা একটা কমন কোয়েশ্চেন, এবং প্রায় করে থাকে যে বুলিয়ান পূরক বলতে কি বোঝায় বা কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়। আপনারা যদি কেউ আনসার দিতে চান তাহলে বলতে পারেন, তাহলে আপনার প্র্যাকটিসও হয়ে গেল। হ্যাঁ, বুলিয়ান পূরক বলতে কি বোঝায়। বিপরীত মানকে, 0 হলে মান আসবে 1, আর 1 আসলে মান হবে 0। আচ্ছা, তাহলে বুলিয়ান অ্যালজেব্রার, আমরা সহজ কথায় বললে বুলিয়ান অ্যালজেব্রার দুটি সম্ভাব্য মান 0 এবং 1কে একটি অপরটির বুলিয়ান পূরক বলা হয়। বুলিয়ান অ্যালজেব্রার সম্ভাব্য দুটি মান, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার দুইটা মান হতে পারে, হয় 0 এবং 1। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার এই সম্ভাব্য দুটি মান 0 এবং 1, হ্যাঁ 0 এবং 1, এই দুইটাকে একটার আরেকটার কি বলা হয়, পরিপূরক বলা হয়, বা পূরক বলা হয়, বা কমপ্লিমেন্ট বলা হয়। ঠিক আছে, এইভাবে করে আপনি করতে পারে বুলিয়ান পূরক বলতে কি বোঝায়। ওকে। আচ্ছা, এবার আসেন, এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনারা বলবেন হচ্ছে যে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলতে কি বোঝায়, বুলিয়ান পস্টিউলেটস বা বুলিয়ান স্বতঃসিদ্ধ বলতে কি বোঝায়। ডেফিনেশনটা বলবেন খালি, বুলিয়ান স্বতঃসিদ্ধ বলতে কি বোঝায়। যোগ এবং গুণের সাথে সম্পর্কিত গুলোকে স্বতঃসিদ্ধ বলে। আচ্ছা, তার মানে বুলিয়ান অ্যালজেব্রা যোগ গুণ এবং পূরকের জন্য নির্দিষ্ট কিছু শর্ত কি করে চলে, নির্দিষ্ট কিছু মানে নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোকে বলা হয় হচ্ছে যে কি, বুলিয়ান স্বতঃসিদ্ধ। হ্যাঁ, আপনাকে যদি একটু গুছিয়ে বলতে চান তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের যে যোগ আছে, গুণ আছে এবং পূরকের যে কাজগুলো আছে সেগুলো কিছু নিয়ম মেনে চলে হয়, সেই নিয়মগুলোকে বলা হয় হচ্ছে যে কি, বুলিয়ান পস্টিলেটস বা বুলিয়ান স্বতঃসিদ্ধ আমরা বলি আর কি। ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, যোগ এবং গুণের জন্য বুলিয়ান অ্যালজেব্রার বিশেষ কিছু নিয়ম আমরা মেনে চলি, এই নিয়মগুলোকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। ঠিক আছে। আচ্ছা, তাহলে কোন যোগের জন্য কি নিয়ম মানি আর গুণের জন্য কি নিয়ম মানি, এগুলো তো আমরা সবাই জানি। যোগের ক্ষেত্রে হচ্ছে যে দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 আসবে, আদারওয়াইজ কি আসবে, 0 আসবে। ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি। ঠিক আছে। আর গুণের ক্ষেত্রে হচ্ছে যে দুইটাই যদি 1 হয় তাহলে 1 হবে, দুইটা ইনপুটই যদি 1 হয় তাহলে 1 হবে, আদারওয়াইজ কি হবে, দুইটাই যদি 1 হয় তাহলে 1 হবে, আদারওয়াইজ কি হবে, 0 হবে। ঠিক আছে। এটা হচ্ছে যে যোগের ক্ষেত্রে, আর এটা হচ্ছে যে কি, গুণের ক্ষেত্রে। তো এইসব ক্ষেত্রে আপনাকে প্রশ্ন কি জিজ্ঞেস করতে পারেন জানেন, প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আচ্ছা, অর গেটের দিকে ট্রুথ টেবিলটা আঁকেন তো। ঠিক আছে, অর গেটের ট্রুথ টেবিলটা ড্র, মানে অর গেটটা ড্র করেন তো, হ্যাঁ গেট আঁকাগুলা, যেটা সহজ প্রশ্ন হইতে পারে। এক্সোর গেটটা কিভাবে আঁকবেন দেখিন বলো তো, এক্সোর গেটটা কিভাবে আঁকবেন। ঠিক আছে, অর আর এক্সোর গেটের মধ্যে পার্থক্য কি, এইভাবে করে প্রশ্নগুলো আপনাকে করতে পারে। তবে আমি বেশ কিছু ভাই ভাই যে প্রিভিয়াস যে ভাই বা অভিজ্ঞতাগুলো আমি বিভিন্নভাবে শেয়ার করেছি, সেসব বিভিন্ন জায়গায় আপনার ওই যে বুলিয়ান উপপাদ্যগুলো থেকে বিভিন্ন প্রশ্ন হয়েছে। তো আমি একটু আপনাদের সাথে এগুলো শেয়ার করি, যে বুলিয়ান উপপাদ্য থেকে কি কি প্রশ্ন হয়েছিল বা কিভাবে প্রশ্নগুলো করেছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। যেমন বুলিয়ান উপপাদ্য থেকে কমন একটা প্রশ্ন হয় যে আচ্ছা, ডি মর্গান উপপাদ্যটা লিখেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু অবশ্যই কলম নিয়ে প্রবেশ করবেন। ঠিক আছে, আপনার সামনে পেজ দেওয়া থাকবে। অবশ্য আপনাদের জন্য একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের যেহেতু ক্যান্ডিডেট বেশি, স্টুডেন্ট মানে প্রার্থী বেশি, সেজন্য খুব বেশি সময় নেওয়া হচ্ছে না, খুব দ্রুত
আপনাদের মানে ভাইবাটা হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কিছু নেই। তো যদি এখান থেকে কোনো প্রশ্ন হয় বা কোনো কিছু লিখতে বলে বলে আচ্ছা ডিমর্গান উপপাদ্যটা বলেন বা ডিমর্গান উপপাদ্যটা দেখি লিখেন তো। হ্যাঁ, দুই চলকের জন্য বা তিন চলকের জন্য হয়, আমরা সেটা জানি। তো আপনি লিখে দিবেন এ প্লাস বি হোল প্রাইম সমান কি লেখা যায়, এ প্রাইম ইন্টু বি প্রাইম। আবার দুই নম্বরে কি লেখা যায়, এ বি হোল প্রাইম সমান সমান কি লেখা যায়, এ প্রাইম প্লাস বি প্রাইম। ঠিক আছে, তার মানে বুলিয়ান উপপাদ্য দুইটা যদি লিখতে বলে তাহলে আপনি বুলিয়ান উপপাদ্যগুলো লিখে দিন। এটা একটা কমন কোশ্চেন হতে পারে। অথবা আপনাকে যে কোনো একটা উপপাদ্য বলে বলতে পারে যে আচ্ছা এই যে উপপাদ্যটা আমি লিখেছি বা আমি যে এখানে উপপাদ্যটা লিখলাম এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা সেটা একটু চেক করেন। আপনাদেরকে একটু বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলে এই বুলিয়ান উপপাদ্যগুলোর সবগুলো উপপাদ্যর ব্যাখ্যা সহ খুব সুন্দর কিছু ভিডিও দেওয়া আছে, যেখানে যেটা দেখলে আপনি সব উপপাদ্য খুব সুন্দর বুঝে যেতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা উত্তর বলেন সেটা ঠিক আছে কিনা বা এটাকে কোন উপপাদ্য বলে, তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এ প্লাস এ প্রাইম সমান সমান ওয়ান এবং এ ইন্টু এ প্রাইম সমান সমান জিরো, খুব কমন একটা কোয়েশ্চেন। এই দুটো উপপাদ্য ঠিক আছে কিনা একটু আমাকে জানান। এ প্লাস এ প্রাইম সমান সমান ওয়ান এবং এ ইন্টু এ প্রাইম সমান সমান জিরো, এই দুটো উপপাদ্য ঠিক আছে কিনা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই যে যেমন মনে করেন আহ, এভাবে আপনাকে বলতে পারে আচ্ছা এ প্লাস এ প্রাইম সমান কি লিখা যায়। প্রশ্নের প্যাটার্নটা বুঝুন, কিভাবে প্রশ্ন করতে পারে। এ প্লাস এ প্রাইম সমান কি লিখা যায়, আপনি বললেন ওয়ান। এ ইন্টু এ প্রাইম সমান কি লিখা যায়, আপনি বললেন জিরো। বা আপনাকে বলতে পারে আচ্ছা এ প্লাস এ প্রাইম সমান ওয়ান, এটা ঠিক আছে নাকি ভুল আছে বলেন। হ্যাঁ স্যার এটা ঠিক আছে। হ্যাঁ, আপনি যদি পুরোগুলোকে যোগ করেন আপনি ওয়ান পাবেন, গুণ করলে জিরো পাবেন। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে যে বিভাজন উপপাদ্য কোনটা, বিভাজন উপপাদ্যটা দেখি বলেন তো। এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস এ সি। হ্যাঁ তারপর আর কি লিখতে পারেন, এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এ প্লাস সি। হ্যাঁ, বিভাজন উপপাদ্য এগুলো ঠিক আছে। তার মানে এখানে আপনাকে একটা বিভাজন উপপাদ্য বলতে পারে, এই বিভাজন উপপাদ্যটা একটু দেখতে পারেন, এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ওকে। তারপর আপনাকে একটা কমন কোয়েশ্চেন করতে পারে, যে যেমন ধরেন মনে করেন আপনাকে বললো যে আচ্ছা এটা ঠিক আছে কিনা দেখেন, আমি একটু কালারটা চেঞ্জ করি, যে এ প্লাস এ সমান এ, এটা ঠিক আছে কিনা, এই উপপাদ্যটা ঠিক আছে কিনা। ঠিক ঠিক আছে। আছে। ঠিক আছে, এ প্লাস এ সমান এ, এটা লেখা যাবে। ওকে। তারপর আমি বললাম আচ্ছা এ প্রাইম প্লাস এ বি সমান এ প্রাইম প্লাস বি, এই উপপাদ্যটা ঠিক আছে কিনা, এটা লেখা যাবে কিনা। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে কিন্তু বিভাজন উপপাদ্য আপনি ব্যবহার করতে পারেন, তাই না? সেটা কিভাবে ব্যবহার করতে পারেন, এই যে দেখেন এ প্রাইম প্লাস এ ইন্টু এ প্রাইম প্লাস বি। ওই যে আমরা বিভাজন উপপাদ্যটা ব্যবহার করলাম, এবার এ প্লাস এ প্রাইম সমান ওয়ান লিখা যায়, তাহলে ওয়ান ইন্টু এ প্রাইম প্লাস বি মানে এ প্রাইম প্লাস বি লিখা যায়। ঠিক আছে, ব্যাস তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সরি। ওকে, তাহলে এটা গেল। এবার আসেন, এইবার আসেন এ প্লাস এ লিখা যায়, এ প্লাস এ সমান এ লিখা যায়, এটা আচ্ছা বলেছেন। এরপর আসেন আপনাদেরকে আম, এইখানে এইরকম বেসিক উপপাদ্যগুলো থেকে প্রশ্ন করতে পারে। আরেকটা পূরকের ক্ষেত্রে কি হতে পারে, এ ডাবল প্রাইম সমান কি লিখা যায়, এই লিখা যায়। ব্যাস এই জিনিসগুলো একটু দেখবেন, উপপাদ্য রিলেটেডগুলো দেখবেন, হয়ে গেল। ওকে। এখানে আরেকটা প্রশ্ন আপনাকে করতে পারে, সেটা হচ্ছে যে যেমন আপনাকে বললো যে আচ্ছা মানে আমরা যদি মনে করেন একদম ডিফিকাল্ট ধরি, যে কোনো একটা এক্স প্লাস ওয়াই ইন্টু, হ্যাঁ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্রাইম প্লাস ওয়াই, এটা সরলীকরণ করলে কি আসবে। ঠিক আছে, তাহলে আপনি পাশাপাশি গুণ করে দিয়ে খুব সহজে কিন্তু সরলীকরণ করে ফেলতে পারবেন। এই যে দেখেন এক্স এক্স প্রাইম প্লাস এক্স ওয়াই প্লাস এক্স প্রাইম ওয়াই প্লাস ওয়াই ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স এক্স প্রাইম সমান জিরো লিখা যায়। প্লাস এখান থেকে যদি আপনি এখানে ওয়াই কমন নিয়ে নেন, তাহলে এক্স প্লাস এক্স প্রাইম প্লাস ওয়াই। ওয়াই আসবে ওয়াই। ঠিক আছে, বা এখানে দুইটা ওয়াই জায়গাতে আমরা একটা ওয়াই লিখতে পারি, এখানে ওয়ানও চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে ওয়ান চলে আসলে এখান থেকে আমরা কিন্তু উত্তর পাচ্ছি কিন্তু কত, ওয়াই পাচ্ছি। তার মানে এইভাবে করে ছোটখাটো কিছু সরলীকরণ যদি আপনি বলেন তাহলে বেসিক জিনিসগুলোকে লিখে দেয়। তবে আমার কাছে এখানে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট বলে মনে হয়, যে আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে পারি যে আচ্ছা সরলীকরণ করার প্রয়োজনীয়তাটা কি, আপনারা কেউ উত্তর করলে বলেন। আমরা এই যে সরল করলাম, সরলীকরণ এই যে করার প্রয়োজনীয়তাটা কি। স্যার, সরলীকরণ করলে ওই স্যার একটু সহজ করে সার্কিট দিন। একটু কম লাগে। আচ্ছা, সার্কিট একটু কম লাগে, মানে হার্ডওয়্যার কস্টটা কমে আসে। কমে আসে, আর এক্স্যাক্টলি, এটা। সার্কিটের জটিলতা কমায় স্যার। আচ্ছা আচ্ছা, এটা বলতে পারেন।
এই যে এটা একটা কিন্তু গেট কম লাগে বা খরচ কমে যায়, সার্কিটের জটিলতা কার্য কমে যায়। গতিবিধি স্যার। হ্যাঁ, এই ধরনের করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা একটু দেখবেন যে সরলীকরণ করার প্রয়োজনীয়তাটা কি। আচ্ছা, এরপর একদম কমন কোয়েশ্চেন হচ্ছে যে সত্যক সারণী বলতে কি বোঝায় এবং সত্যক সারণীর ব্যবহার। একদম কমন একটা কোয়েশ্চেন। তো স্যার আপনারা যে যদি সারণীর সাহায্যে হ্যাঁ, হুম, বলেন। যে সারণীর সাহায্যে ইনপুটের ভিত্তিতে আউটপুট পাওয়া যায় তাকে সত্যক সারণী বলে। আচ্ছা, আর সত্যক সারণীর ব্যবহার যদি বলতে বলা হয়, যে একদম কমন একটা ব্যবহার বলবেন যে কেন সত্যক সারণী ব্যবহার করা হয়। বুলিয়ান উপপাদ্যগুলো প্রমাণ করার জন্য সত্য সমীকরণের সারণী। হ্যাঁ, এটা সত্যতা বলতে যাচাই করার জন্য। হ্যাঁ, এটা বলতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আপনার সত্যক সারণী বলি হচ্ছে যে সারণীর সাহায্যে লজিক গেটের সম্ভাব্য ইনপুট এবং ইনপুটের কারণে যে আউটপুটটা পাওয়া যায় এক নজরে তা প্রকাশ করা যায়, তাকে বলা হয়, যে সারণীর মাধ্যমে যেটা এক নজরে প্রকাশ করা যায় তাকে বলা হয় সত্যক সারণী। আর সত্যক সারণীর ব্যবহারটা হচ্ছে কি, বুলিয়ান উপপাদ্য প্রমাণ করার জন্য বেসিক্যালি আমরা সত্যক সারণী কি করি, ব্যবহার করা হয়। বুলিয়ান উপপাদ্য প্রমাণ করার জন্য সত্যক সারণী ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা তাহলে একটু দেখবেন সত্যক সারণী কি আর সত্যক সারণীর ব্যবহার। ওকে, আচ্ছা, এইবার দেখেন একটা এখানে আলোচনা করি যে আচ্ছা সত্যক সারণী থেকে আর কি প্রশ্ন হতে পারে। সত্যক সারণী যদি আপনার n সংখ্যক চলক থাকে তাহলে আপনার ইনপুট হবে কি 2 টু দি পাওয়ার n সংখ্যক। এই জিনিসটা দিয়ে একটু খেয়াল রাখবেন। তার মানে দুইটা ইনপুট দিয়ে দুইটা চলক থাকলে ইনপুট হবে আমাদের 2 স্কোয়ার, তার মানে চারটা। চারটা। তিনটা দিলে হচ্ছে 3 স্কোয়ার, হ্যাঁ তাই না। তিনটা দিলে 2 কিউব, সরি, 2 কিউব, টু তার মানে কিউবস। হচ্ছে কত, হ্যাঁ 2 কিউব, তার মানে 8টা ইনপুট নিয়ে আমরা কাজ করতে পারবো। এটা একটু ছোটখাটো ভাবে মনে রাখতে হবে। সত্য সারণী আসলে কিন্তু এই এই জিনিসটা চলে আসে, সাথে সাথে কিন্তু এই জিনিসটা চলে আসে। এটা একটু আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। আচ্ছা, আর কমন কোয়েশ্চেন সত্য লজিক গেট থেকে কমন কোয়েশ্চেন কি জানেন? গেট আঁকতে বলা, ঠিক আছে, গেট আঁকতে বলা বা সত্য সারণী লিখতে বলা। আপনি যদি গেট থেকে আমি কিন্তু গেটের একটা নোট দিয়েছিলাম, ওইখানে কিন্তু আমি একদম সম্ভাব্য গুরুত্বপূর্ণ সব কিছু রেখেছি, এক পেজের মধ্যে আমি সব কিছু রেখেছি। এখানে আপনি বেশি কি দেখবেন জানেন? প্রত্যেকটা গেটে সত্যক সারণী, হ্যাঁ, আর প্রত্যেকটা গেট কিভাবে আঁকতে হয় এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। আর প্রথমে একটু ক্লাসিফিকেশনটা ভালো করে দেখবেন। যেমন মৌলিক গেট, গেটকে আমরা 2 ভাগে ভাগ করি, মৌলিক গেট আর একটা হচ্ছে কি যৌগিক গেট। তাহলে মৌলিক গেট কোনগুলো বা মৌলিক গেট বলতে কি বুঝায় যে আপনারা সকল বলেন। গেটকে ভাঙা যায় না। হ্যাঁ, তার মানে স্যার যে মৌলিক গেট সকল কোনগুলো? গেটকে মূলত ভাঙা যায় না এবং অন্যান্য গেট এই গেটের সাহায্যে তৈরি করা যায়, সেটি মৌলিক গেট। আচ্ছা, আর কোন 3টা মৌলিক গেট? এন্ড অর নট। এন্ড অর আর নট, ঠিক আছে। তারপর নট যৌগিক গেট। গেটের, হ্যাঁ যৌগিক গেটের ডেফিনেশন বলেন। যে সকল গেট মৌলিক গেটের সাহায্যে তৈরি তাদেরকে যৌগিক গেট বলা হয়। যৌগিক গেট বলা হয় যে সকল গেট আমি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করতে পারবো তাদেরকে যৌগিক গেট। তাহলে যৌগিক গেটকে আমি কয় ভাগে ক্লাসিফাই করতে পারি? স্যার প্রধানত দুই ভাগে ভাগ করা দুই যায়, ভাগ একটা স্পেশাল গেট হ্যাঁ, আর একটা বিশেষ, ইউনিভার্সাল বা সর্বজনীন গেট। সার্বজনীন। আচ্ছা বিশেষ গেট আর একটা হচ্ছে যে সার্বজনীন গেট। হ্যাঁ, এই যে সার্বজনীন দেখেন, গেট। একবার একটু আমরা রিভিউ করে ফেলি শেষ। এগুলো আর এখানে আর কিছু পড়ার নেই, এখান থেকে আপনি যতই হাজার খুঁজেন এখানে আর কিচ্ছু পড়ার নাই। বিশেষ গেট হচ্ছে কি এক্সর আর কি, এক্স অর এক্স হ্যাঁ, নর। আর সার্বজনীন গেট হচ্ছে যে নর গেট আর ন্যান গেট। NAND গেট। আচ্ছা, তাহলে কমন কোয়েশ্চেন, একদম কমন কোয়েশ্চেন এবং সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ, যে ন্যান্ড এবং নরকে সার্বজনীন গেট কেন বলা হয়? কমন কোয়েশ্চেন এই একদম। গেট দ্বারা অন্যান্য সকল গেট বাস্তবায়নের জন্য হ্যাঁ, ন্যান্ড এবং নরের মাধ্যমে মৌলিক গেট সহ যে কোনো গেট বা যে কোনো সমীকরণ আমরা সর্বজনীন বাস্তবায়ন করতে বলা পারি। হয়। সেই জন্য এই জন্য ন্যান্ড গেট এবং নর গেটকে কি বলা হয়? আহ, সর্বজনীন। সার্বজনীন গেট বলা হয়। একদম কমন। দেখেন, আমরা আজকে যে আলোচনাটা করছি এর বাইরে কিন্তু আপনি হাজার খুঁজলেও বুলেন যে আমরা লজিক গেট আর কিচ্ছু নাই, আমরা কিন্তু একদম সবই দেখে ফেলতেছি। এটা আপনার একদম ফাইনাল রিভিশনের মতো, ঠিক আছে, যে আপনার এখান থেকে আর কিছু দেখার নেই, এগুলো আপনাকে একটু দেখতে হবে। আর কি বলেছি, গেটগুলা আঁকাগুলা, ঠিক আছে, যে এন গেট কিভাবে আঁকবেন, অর গেট কিভাবে আঁকবেন, এক্সোর গেট কিভাবে আঁকবেন, এই জিনিসটা। আম, আচ্ছা, আমি আপনাদেরকে এবার একটা কোশ্চেন করি, আপনারা সেটা বলবেন। আচ্ছা, এখানে আমি একটা সমীকরণ লিখলাম, ওয়াই সমান সিডি প্লাস ইএফ প্লাস জি, ঠিক আছে। তাহলে এই সমীকরণটা নিরূপণে কয়টা অ্যান্ড গেট প্রয়োজন হবে? স্যার দুইটা লাগবে অ্যান্ড গেট। আচ্ছা, এই যে আনসার হচ্ছে এটাই, এখানে হচ্ছে এখানে একটা এখানে একটা, দুইটা কি লাগবে, অ্যান্ড গেট লাগবে। একদম কমন কোয়েশ্চেন যদি হয় এইভাবে কোয়েশ্চেনগুলো আপনাকে করতে পারে। আচ্ছা, তারপর নেক্সট কোয়েশ্চেন,
ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? স্যার নট নট গেট। গেট। ইনভার্টার হিসেবে কাজ করে নট গেট। নট গেট। হ্যাঁ, নট গেট, ব্যাস নট একদম কমন কোয়েশ্চেন। এগুলোর বাইরে আসলে আর কিচ্ছু পড়ার নাই। দেখেন, ইনভার্টার হিসেবে কাজ করে হচ্ছে নট গেট। আমরা জিনিসগুলোকে একটু নোট ডাউন করছি এখানে। আচ্ছা, ইনপুটের উপস্থিতি নির্ণয় করতে ও বৈদ্যুতিক সিরিজ সার্কিটে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক সিরিজ সার্কিটে ব্যবহৃত হয় কোন গেট? অ্যান্ড গেট। অ্যান্ড গেট। অ্যান্ড গেট। তার মানে বৈদ্যুতিক সিরিজ সার্কিটে ব্যবহৃত হয় হচ্ছে যে অ্যান্ড গেট, আর সমান্তরাল সার্কিটে ব্যবহার করা হয় হচ্ছে যে সমান্তরাল সার্কিটে ব্যবহার করা হয় হচ্ছে যে অর গেট। অর ঠিক গেট। আছে, স্যার অর এই গেট। যে স্যার একটা হ্যাঁ, সমীকরণ লিখছেন যে ওয়াই ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ, এখানে যে দুইটা এন্ড গেট লাগবে, এটা কিভাবে বুঝতে পারবো? এই যে এখানে দেখেন সিডি, এটা এটা তৈরি করতে আপনাকে একটা অ্যান্ড গেট প্রয়োজন হবে, গুণাকারে আছে। জি তার মানে এখানে অ্যান্ড গেট লাগবে। জি ইএফ, এখানে একটা জি। গুণাকার আছে, এখানে একটা অ্যান্ড গেট লাগবে। তাহলে দুইটা, আর জি তো আচ্ছা, সিঙ্গেল আছে, তাই না? সিঙ্গেল তাহলে আছে এই এটা জন্য। তো আচ্ছা অ্যান্ড গেট আচ্ছা লাগছে না, এটা তো সিঙ্গেল আছে। তার মানে এখানে আপনার দুইটা অ্যান্ড গেট প্রয়োজন হচ্ছে, এখানে একটা, এখানে একটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওকে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, তারপর আসেন এবার তাহলে সিরিজের জন্য আর সিরিজের জন্য হচ্ছে এন্ড গেট, আর সমান্তরালের জন্য হচ্ছে অর গেট। এই জিনিসটা একটু মনে রাখবেন। এরপর আপনারা বলবেন বাফার গেট বলতে কি বুঝাই, বলেন, আপনারা স্যার বলেন। যে গেটের ইনপুট যেমন আউটপুটও তাই, মানে ইনপুট যা ইনপুট আউটপুটও তাই। আউটপুট ইনপুট এবং আউটপুট সমান। আচ্ছা, তাহলে ইনপুট হিসেবে যাই দিবেন, আউটপুট ইনপুট সেটা এক। হিসেবে যাই দিবেন, আউটপুট হিসেবে আপনি তাই পাবেন। তাহলে এটা কাজটা কি, বাফার গেটের কাজটা কি? আউটপুটের প্রবাহ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, তার মানে এটা অ্যাম্প্লিফায়ার কাজে ব্যবহৃত হয় বেসিক্যালি। হ্যাঁ, সিগন্যাল আপনার, আপনি যে সিগন্যালটা দিয়েছেন সেটা স্ট্রেংথ বাড়ানোর জন্য। তার মানে অ্যাম্প্লিফায়ার কাজে আমরা এটাকে কি করি? হ্যাঁ, অ্যাম্প্লিফায়ার কাজে ব্যবহার করি। যে আউটপুটের যে সিগন্যালটা আছে, সেটার যে প্রবাহটা আছে সেটা বাড়ানোর জন্য আমরা এই বর্তনীটা কি করি, ব্যবহার করে থাকি। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এর বাইরে আর কোনো প্রশ্ন করার মতো আর কিচ্ছু নাই। ঠিক আছে, এগুলাই এগুলোই জাস্ট একটু রিভিউ করবেন। আপনারা এগুলো পারেন, এই জিনিসগুলো রিভিউ হয়ে গেলে আর কিছু দেখার নাই। এরপর হচ্ছে যে এই সেশনগুলো দেখে ঘুমাই পড়বেন আর ভাইবা দিতে যাবেন, আর কোনো টেনশন নেই। আজকে আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করি, আমরা কন্টিনিউ করছি। আচ্ছা, এইবার আসেন তাহলে। সার্বজনীন গেট বলেন বা ইউনিভার্সাল গেট বলেন, এগুলো কিন্তু ন্যান্ড গেট। এগুলা দেখবেন। তাহলে একটা কমন কোয়েশ্চেন, ন্যান্ড গেট তৈরি করতে আমরা কোন দুইটা মৌলিক গেট ব্যবহার করি? নট এবং এন্ড। নট এবং এন্ড। নট এবং এন্ড, এই যে হয়ে গেল। এই যে একদম কমন কোয়েশ্চেন, এগুলাই জিজ্ঞেস করবে। ঠিক আছে, আপনার যদি একদম শুরুর দিকে ভাইবা থাকে তখন আপনাকে একটু আসলে কিছুক্ষণ সময় নিবে। পরবর্তী মানে মনে করেন 5 7 জন 10 জন চলে যাওয়ার পরে এরপর খুব ফাস্ট ভাইবাগুলো কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের যে বেসিক জিনিসগুলো আছে ন্যান্ড গেটের এবং নর গেটের সার্বজনীনতা প্রমাণ, এগুলো কিন্তু একদম সহজ কিছু ব্যাপার। এই জিনিসগুলোকে একটু দেখে রাখবেন। হ্যাঁ, আর কারণ আপনার তো সিলেবাসের জিনিস, এগুলো এগুলো একটু আপনার দেখে যেতে পারলে ভালো। তবে কথা হচ্ছে যে এখানে আমাকে যদি বলেন যে আর কি প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে যে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে এই যে অর গেট, হ্যাঁ, এই যে অর গেট এবং এক্সর গেটের মধ্যে পার্থক্যটা কোথায়? অর গেট এবং এক্সর গেটের মধ্যে পার্থক্য কোথায়? হ্যালো। অর গেট এবং এক্সর স্যার গেটের মধ্যে পার্থক্য, হ্যাঁ বল। অর গেট, এক্স অর গেটে একটা নট গেট লাগে আর কি, দুই এক্সট্রা। আর অর এক্সর, গেটে তো অর এক্স। আর এক্সর, অর গেট আর এক্সর গেট কারো জানা থাকলে বল। এই গেটে 3টি ইনপুট লাগে। থেকে হচ্ছে যৌক্তিক বিট যোগের ইন্ডাক্টর হিসেবেও যৌক্তিক যোগের কাজ করে অর ব্যবহার গেট, করা যায়। এক্স আচ্ছা, অর গেট একজন যৌক্তিক যোগের একটা কথা বলেছিলেন, একটু বলেন তো। যৌক্তিক যোগের কাজ করে, বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক যোগের কাজ করে অর গেট, আর এক্স ওকে, অর গেট যোগের কাজ করে। আচ্ছা, এই জন্য স্যার হাফ এক্সর, অ্যাডারে যোগের এক্স অর ব্যবহার। রাইট, রাইট। এক্সর বাইনারি যোগের যোগফলটা নির্ণয়ের জন্য এক্সর, আর ওইটা হলো যৌক্তিক যোগের জন্য। বাইনারি যোগ, ওকে। এই জিনিসটা একটু মনে রাখবেন, অর গেট আর এক্সর গেটের মধ্যে পার্থক্য কি? অর গেট হচ্ছে যৌক্তিক যোগের কাজে আমরা অর গেটটা ব্যবহার করি, আর বাইনারি যোগের জন্য আমরা একটা বিশেষ গেট ব্যবহার করি, সেটা হচ্ছে যে কি এক্সর গেট। হ্যাঁ, আপনারা হাফ অ্যাডার পড়ে থাকলে সেখানে আপনারা দেখবেন সাম এবং ক্যারির কিছু ব্যাপার আছে, একটা এক্সর গেট এবং একটা অ্যান্ড গেট ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসটা মনে রাখবেন, অর গেটের ক্ষেত্রে হচ্ছে যৌক্তিক যোগ আর এক্সর গেটের ক্ষেত্রে হচ্ছে যে বাইনারি যোগ। ওকে, এরপর আপনাকে কোশ্চেন করতে পারে যে এক্সর গেটের ট্রুথ টেবল, হ্যাঁ, কখন ওয়ান হইতে পারে, এক্সর গেটে কখন ওয়ান হবে? বেজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য ওয়ান হবে। এইটা খালি একটু মনে রাখবেন। এক্সর গেটে
ইনপুটে যদি বিজোড় সংখ্যক ওয়ান থাকে, ইনপুটে যদি বিজোড় সংখ্যক ওয়ান থাকে, তাহলে আউটপুট হবে কি ওয়ান। বিজোড় সংখ্যক ওয়ান থাকলে তাহলে আউটপুট হবে ওয়ান, অন্যথায় কি হবে? হ্যাঁ, আউটপুট ওয়ান হবে, অন্যথায় জিরো হবে, জিরো অন্যথায় হবে। জিরো। জিরো হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কমন কোয়েশ্চেন, একদম কমন কোয়েশ্চেন, এর বাইরে যাবে না আশা করি। আপনারা, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভাইবা দিয়ে এসে আমাকে একটু জানাবেন কি ভাইবা দিয়েছেন, কি দিয়েছেন, কি প্রশ্ন জিজ্ঞেস করেছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই জানেন, ঠিক আছে। এতদিন যারা আমার সাথে যুক্ত ছিলেন বা যে সেশনগুলো দেখেছেন, তাহলে এতটুকু আপনারা জানাবেন বা কি করবেন বা কেমন হয়েছে। আর সবার আগে জানাবেন আপনার ভাইবা কেমন হয়েছে, ভাইবা কেমন দিয়েছেন, আমাকে মেসেজ করে জানালেই হবে। এবং আপনাকে কি কি জিজ্ঞেস করা হয়েছে এগুলো একটু আমাকে, আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে, এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে 01533113365, এটাতে হোয়াটসঅ্যাপ করে আমাকে একটু জানাবেন আপনাদের পরীক্ষাটা কেমন হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আসেন, এখানে একটা কমন কোয়েশ্চেন হতে পারে এ এক্সর বি। হ্যাঁ, এটা সমান আমরা কি লিখতে পারি? এ এক্সর বি সমান কি লেখা যায়? এ এ নট বি বার বি প্লাস প্লাস এ বি বার। আচ্ছা, এইটা একটু খেয়াল রাখবেন, এ প্রাইম বি। একটু আমি 10 সেকেন্ড সময় নিচ্ছি, আমার একটা ফোন আসছে। আচ্ছা, আসেন আমরা এ এক্সর বি সমান কি লিখতে পারি? এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এটা একটু খেয়াল রাখবেন। আর এ এক্স নর বি সমান আমরা কি লিখতে পারি? এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। এই দুটো জিনিস একটু খেয়াল রাখবেন। আপনাকে এটা কিন্তু, এই প্রশ্নগুলো করা একদমই সহজ। আপনাকে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, আর এটা হচ্ছে কি এক্স, এ এক্স নর বি সমান এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, ঠিক আছে। আপনাকে এটা ডিরেক্ট জিজ্ঞেস করতে পারে, এটা একটু দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আর বলেন, আমার মনে হয় আমরা এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এর মধ্যে আপনাদের মোটামুটি কাভার হয়ে যাবে। এই জিনিসগুলো দেখলে মোটামুটি কাভার হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু বলি। তাহলে এটা এটা হচ্ছে যে লজিক গেট গেল। এই লজিক গেটগুলো থেকে এর বাইরে আসলে আপনাকে প্রশ্ন করার মতো কোনো কিছু নাই। এগুলো একটু ভালো করে পড়লেই আপনার মোর দেন এনাফ এগুলো হবে। তাহলে আমরা নাম্বার সিস্টেমে দেখি আপনাকে কি কি প্রশ্ন করবে। আপনারা সেম ওয়েতে আপনারা আলোচনা করবেন এবং আপনারা জাস্ট আনসারগুলো বলবেন। আমার এখানে আনসারগুলো কি কি হবে সেটা আপনারা আনসারগুলো বলবেন। ওকে, নাম্বার সিস্টেমের ক্ষেত্রে দেখেন, আমরা একটু রিভিশন করে ফেলি তাহলেই শেষ। তাহলে প্রথমে বলেন সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝেন, কিভাবে আনসার করবেন? কোনো সংখ্যা প্রকাশের পদ্ধতি, লেখা এবং প্রকাশের কোনো পদ্ধতি, সংখ্যা সংখ্যাকে লেখা বা প্রকাশ প্রকাশের করার যে পদ্ধতিকে পদ্ধতি, সংখ্যা পদ্ধতি বলে। সেটাকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করতে পারবেন? দুই ভাগে স্যার। দুই ভাগ। প্রধানত ভাগ করা যায়। হ্যাঁ, কিভাবে, কি কি? পজিশনাল, নন পজিশনাল। আচ্ছা, পজিশনাল পজিশন। সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝেন? যে সকল সংখ্যার স্থানীয় মান আছে এবং ভিত্তি রয়েছে সে সকল সংখ্যাকে পজিশনাল সংখ্যা বলে। আচ্ছা, একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নাম বলেন। স্যার, রোমান চার্লি সংখ্যা। রোমান সংখ্যা। হাইড্রোগ্রাফিক রোমান সংখ্যা রোমান হায়ারোগ্লিফিক সংখ্যা রোমান সংখ্যা। হ্যাঁ, হ্যাঁ, হায়ারোগ্লিফিক। রোমান সংখ্যা। হ্যাঁ, এটা তাহলে নন পজিশনাল। পজিশনাল, এই যে একটা নন পজিশনাল, এই একটা দুইটা নাম একটু মনে রাখবেন। প্রাচীন হায়ারোগ্লিফিক্স পদ্ধতি, রোমান পদ্ধতি, এগুলো হচ্ছে নন পজিশনাল। কারণ এই এই সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যা গঠন করার সময় আমাদের অঙ্কগুলো স্থানীয় মান জানার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা, ব্যাস, এটা এখান থেকে দেখে ফেলবেন, এর বাইরে আর কিছু দেখতে হবে না। 2 নম্বর প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে বিট। এটা হচ্ছে যে পূর্ণরূপটা কি হবে বিটের? বাইনারি বাইনারি। ডিজিট। বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট, এই যে দেখেন এগুলো পাবেন। হ্যাঁ, বাইনারি ডিজিট, বিট হচ্ছে যে এটা পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। ওকে, তারপর হচ্ছে যে কম্পিউটার ডিজাইনে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? কমন কমন কোশ্চেন। কম্পিউটারের সব তথ্য কম্পিউটার স্যার বাইনারি বাইনারি সঠিক ভাবে সংখ্যা করতে পূর্ণাঙ্গ হয়। পদ্ধতি সংখ্যা বুঝে এই জন্য একজনে বাইনারি কম্পিউটারের জটিলতা কমে। আচ্ছা, স্যার, বাইনারি হ্যাঁ, সংখ্যাতে অন আর অফ দুইটা মোড আছে তো, হ্যাঁ, জাস্ট দুইটা মোড থাকার কারণে কম্পিউটার জিনিসগুলো বুঝতে সুবিধা হয় এই জন্য। আচ্ছা, তার মানে আমরা সহজ কথায় বলতে পারি যে কম্পিউটার কাজ করে বেসিক্যালি কি ইলেকট্রিক সিগন্যালের সাহায্যে
ডিজিটাল সিগন্যালে জিরোকে অফ এবং ওয়ানকে অন হিসাবে বিবেচনা করলে সহজে বোঝা যায় ডিজিটাল ডিভাইস এবং কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। কারণ এই জিরো আর ওয়ানকে আপনি বাইনারি সংখ্যা পদ্ধতি জিরো আর ওয়ান দ্বারা খুব সহজেই আপনি কি করতে পারেন, রিপ্রেজেন্ট করতে পারেন। কিন্তু আপনি পারেন। যদি ডেসিমালে করতে যান তখন আপনাকে 10টা ডিজিট দিয়ে আপনার এই দুইটা পজিশনকে বোঝানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? তাই সেজন্য কম্পিউটার সিস্টেমে বাইনারি সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হয়। তবে আমি একটু এবার প্রশ্নটাকে একটু ডিফিকাল্টের দিকে নিয়ে যাই একটু। যেমন আমি একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা ঠিক আছে কিনা? স্যার ঠিক ঠিক নাই নাই স্যার। স্যার। হ্যাঁ, কেন ঠিক না নেই স্যার বলেন? নাই আর এখানে স্যার স্যার সর্বোচ্চ এটা সংখ্যা লাস্ট 7, স্যার 8 এর ব্যবহার করা হয়েছে, 7 2 হ্যাঁ 3 8। আচ্ছা, অক্টাল সংখ্যা অক্টাল পদ্ধতিতে অক্টাল হ্যাঁ, জিরো সর্বোচ্চ থেকে 0 সংখ্যা থেকে 7 7 পর্যন্ত 0 থেকে 7 পর্যন্ত এই 8টা অঙ্ক আপনি ব্যবহার করতে পারবেন। আপনি 0 থেকে 7-এর বাইরে কোনো অঙ্ক ব্যবহার করতে পারবেন না, তার মানে এটা সঠিক নাই। নয়। এবার এটা প্রশ্ন করতে গিয়ে আবার প্রশ্ন বলি, বৃত্তি বা বেস বলতে কি বুঝাই? কোনো সংখ্যা কোন সংখ্যা যে পদ্ধতিতে মূলত ব্যবহৃততম সংখ্যার পরিমাণ হলো ব্যবহৃত এটি সংখ্যা পদ্ধতির পুনরাবৃত্তি। সংখ্যা ওই পদ্ধতির বেজড়িত। আচ্ছা, কোন সংখ্যা পদ্ধতিতে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে যে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হিসেবে আমরা তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টা অঙ্ক আমরা ব্যবহার করি, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কি 8। এবার আপনাদের কাছে প্রশ্নটা একটু জটিলের দিকে যাবে। এই অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যবহার বলেন, কোথায় কোথায় স্যার আমরা অক্টাল এই যে ডিজিটাল ঘড়িতে স্যার। সংখ্যা পদ্ধতি সাধারণত স্যার পুরাতন দিনের কম্পিউটার গুলোতে প্রোগ্রামিং এর কাজে ব্যবহার করা হতো। আচ্ছা, তাছাড়া স্যার ভেরি ফাইল গুড, ফাইল তারপর? বাইনারি সংক্ষিপ্ত পার্টিশনের ব্যবহার করা ক্ষেত্রে ডিজিটাল ব্যবহার ঘড়িতে করা হয়। ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে কম্পিউটার, ফাইল সংক্ষিপ্ত রূপে আর হচ্ছে পুরানো দিনের কম্পিউটার প্রোগ্রামিং। হ্যাঁ, এই যেমন ইউনিক্স, হ্যাঁ ইউনিক্স অপারেটিং সিস্টেমে অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। তারপর হচ্ছে যে ক্যালকুলেটরে, ক্যালকুলেটর। হ্যাঁ ক্যালকুলেটরে বা ডিজিটাল ঘড়ি বা ইলেকট্রনিক মিটার প্রভৃতিতে অক্টাল সংখ্যাটা কি হয়, ব্যবহৃত হয়, ঠিক আছে? তার মানে বেসিক্যালি ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাগুলোকে নির্ভুলভাবে বা সহজে ব্যবহার করার জন্য আপনি অক্টাল সংখ্যা দ্বারা কি করা হয়, উপস্থাপন করা হয়। আচ্ছা, এবার একটু আম, আরেকটু ডিফিকাল্ট প্রশ্নের দিকে যাই। এবার প্রশ্ন হচ্ছে যে কম্পিউটারের মেমোরি, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ প্রভৃতিতে, হ্যাঁ, আমরা এই যে বিভিন্ন তথ্যগুলোকে স্টোর করে রাখি, এই বিভিন্ন মানে প্রভৃতিতে ক্ষুদ্রতম একক হিসেবে কোন এককটা ব্যবহৃত হয়? ফ্লিপ ফ্লপ। কম্পিউটার মেমোরি, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ প্রভৃতিতে ক্ষুদ্রতম একক হিসেবে কি ব্যবহৃত হয়? ক্ষুদ্রতম একক, একদম হ্যাঁ, ক্ষুদ্রতম একক একক বাইট বাইট বাইট, বাইট। রাইট, বাইট বাইট। বাইট। বাইট ঠিক আছে, ক্ষুদ্রতম একক হিসেবে হার্ড ডিস্ক, পেন ড্রাইভ বা মেমোরিতে বাইট ক্ষুদ্রতম একক হিসেবে বাইট বাইট ব্যবহৃত ব্যবহার হয়, ঠিক আছে? তাহলে বাইট ব্যবহার করা হয়, তাহলে 1 বাইট সমান হচ্ছে যে 8 বিট, ঠিক আছে? 1 বাইট সমান হচ্ছে যে 8 বিট, আর 1 নিবল সমান কয় বিট? 4 বিট স্যার। 4 বিট। হ্যাঁ, 1 নিবল 32 সমান 32 4 বিট। 1 নিবল সমান হচ্ছে 4 বিট, ঠিক আছে? বাইটের অর্ধেক। ঠিক আছে, 1 নিবল হচ্ছে যে 4 বিট। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু দেখবেন। আচ্ছা, এরপর বলেন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ব্যবহার বলেন, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ব্যবহার স্যার বলেন। মেমোরি অ্যাড্রেসিং, কালার কোডিং, স্যার কোড। স্যার কালার এই কোডিং, এক ম্যাশিং ইন- ডিবাগিং, ইন্টার মেমোরি অ্যাক্সেস। আচ্ছা, স্যার বলেন, হ্যাঁ। ইন্টারনেট প্রোটোকল 6 এও এটা ভার্সন 6 এও এটা ব্যবহার হয় হ্যাঁ, 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 অনেকগুলো, এই যে আপনারা কিন্তু অনেকগুলো তথ্য নিয়ে আসছেন, এটাকে আমরা মেমোরি অ্যাড্রেসিং এ ব্যবহার করতে পারি। কালার কোডিং, হ্যাঁ, মেশিন কোড, হ্যাঁ, ম্যাক মেমোরি, অ্যাড্রেস। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ব্যবহার। ঠিক আছে, মেমোরি অ্যাড্রেসে ব্যবহার করতে পারি, গ্রাফিক্স ডিজাইনে ব্যবহার করতে পারি আমরা। ঠিক আছে, যে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কোন জায়গায়, ওই যে কালার কোডে, কালার কোড। কালার কোড, ঠিক আছে, যে হেক্সাডেসিমাল যে কালার কোডগুলো আছে, আমরা হেক্সাডেসিমাল কোডের মাধ্যমে কালার করতে পারি, এইখানে আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তাহলে এটা একটু দেখে নিলেন, ব্যাস। তারপরে ওই যে বললেন IP ভার্সন 6-এ ওখানে হেক্সাডেসিমাল নোটেশন ব্যবহার করা হয়, এটাও বলতে পারেন। আচ্ছা, একদম এবার একটা খুব কমন কোয়েশ্চেন করি, আনসার বলেন। বলবেন যে এর সমতুল্য মান কত হবে? 15 হ্যাঁ, 14 এই স্যার। 14, 14। 14, দেখেছেন? এগুলো কিন্তু একদম সহজ কোয়েশ্চেন। মাঝে মাঝে ওই ভাইবা বোর্ডে দেখবেন যে আপনি মাঝে মাঝে দেখেন, এই জিনিসগুলো নিয়ে কখনো আপসেট হবেন না। আমি একটু আগে থেকে আপনাদেরকে বলে দিই, আপনার ভাইবা বোর্ড থেকে অনেক সময় মাঝে মাঝে বের হয়ে মনে হবে এই প্রশ্ন আমি কেমনে পারলাম না, এই প্রশ্ন কেমনে আমার মাথায় আসলো না। এটা মাথায় ভাইবা বোর্ড থেকে বের হয়ে আর 2-3 মাস নিবন্ধন নিয়ে কোনো টেনশন করবেন না, আমার কথা মাথায় রাখিয়েন। মানে আপনাদের ফাইনাল রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত আপনারা আর এটা নিয়ে কোনো টেনশন করবেন না, ভাইবা শেষ হোক, এরপর ফাইনাল রেজাল্ট, গণবিজ্ঞপ্তি, এগুলোর সময় আমি আবার এরকম সেশন করব, আপনাদের সাথে যুক্ত হব, আপনাদেরকে বিভিন্ন গাইডলাইনগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে সহজ প্রশ্ন পারবেন না, স্বাভাবিক, একদম স্বাভাবিক। আপনার অ্যাপ্রোচ
টপ লেভেল হইতে হবে, বাকি সব কিছু কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন, আপনাকে একটা যে কোনো একটা ম্যাথ করতে দিতে পারে যদি, কারণ স্কুল লেভেলের জন্য তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে বললো যে 29.25, এটাকে ডেসিমাল থেকে বাইনারি জানেন, এরকম একটু রূপান্তরগুলো একটু এক নজর একটু দেখে নেবেন। এগুলো আপনারা পারেন আমি জানি, এগুলো একটু এক নজর দেখে নেবেন, ব্যাস ফিনিশ। এগুলো নিয়ে আপনার মাথা ঘামাইতে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে যে আম, আপনি এখান থেকে আর কি দেখতে পারেন, বাইনারি যুক্ত পারা যায়। পরিপূরক। হ্যাঁ, অক্টাল যোগ বা হেক্সাডেসিমাল যোগটা একটু দেখবেন, যেমন ABCDEF, এটার আনসার কত আসবে হেক্সাডেসিমাল যোগ করলে? 18 ABC। কেউ যদি স্যার পুরো 18 AB। 18 AB, কেউ যদি পুরো প্রসিডিউরটা মুখস্থ। বলেন পারেন তাহলে বলতে পারেন কিভাবে করলেন হেক্সাডেসিমাল যোগ। কেউ যদি প্রসিডিউরটা জানেন বলতে পারেন। স্যার হচ্ছে মানে প্রত্যেকটা সংখ্যার এর মান হচ্ছে 15। সি আকারে যেমন একটু আচ্ছা, করতে আমরা হবে। একটু একজন একজন বলি, ঠিক আছে, একজন একজন বলি। স্যার সির আচ্ছা, মান হচ্ছে 12 আর এফ এর মান হচ্ছে 15, তো দুটা হ্যাঁ, যোগ করলে হচ্ছে 27। হুম, তো এখন 27 থেকে স্যার আমরা হেক্সাডেসিমালের বেদ যদি আমরা বাদ দেই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা ওখানে লিখবো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কত থাকছে? এখানে 11, থাকতেছে স্যার 11, মানে তাহলে বি। বি। তাহলে বি আমি বলে। এটাকে একটু সহজ ভাষায় বলে দিই, যারা একটু ভুলে গেছেন একটু বলি। দুইটা ডিজিট যোগ করার পরে যোগফল যদি 16 থেকে বেশি আসে, 16 থেকে যদি বেশি আসে, তাহলে 16 আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। এবং আমি 16 যতবার বিয়োগ করব আমার হাতে থাকবে কি তত। তার মানে এখানে 15 আর 12 যোগ করলে হচ্ছে 27, তাহলে 27 হচ্ছে 16 থেকে বেশি, তাহলে আমরা এখান থেকে 16 বিয়োগ করে দিব, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 11, তার মানে এটা হচ্ছে বি। তাহলে 16 কয়বার বিয়োগ করেছি? একবার, তাহলে হাতে আছে কত? এক। তাহলে সেটা পাশেরটার সাথে যোগ হবে, তাহলে বি মানে বি বলতে কি বুঝায় 11, ই বলতে কি বুঝায় 14, 14 আর 11 হচ্ছে 25, এদিকে হাতের এক ছিল, তাহলে 25-এর সাথে এক যোগ করলে হয় 26। আবার কিন্তু 16 থেকে বেশি, তাহলে 16 বিয়োগ করে দিব, তাহলে 26 থেকে 16 বিয়োগ করলে হয় 10, তার মানে হচ্ছে এ। তাহলে 16 কয়বার বিয়োগ করেছি? একবার, তাহলে হাতে আছে কত? এক। তাহলে এ মানে কত? 10, ডি মানে কত? 13, তার মানে হচ্ছে 23, এই এক যোগ করলে হয় কত? 24। তাহলে আবার 16 থেকে বেশি 16 বিয়োগ করেন, তাহলে 24 থেকে 16 গেলে কত? 8। তাহলে 16 কয়বার বিয়োগ করেছেন? একবার, তাহলে হাতে আছে কত? এক, সেটা পাশে বসিয়ে দেন, তাহলে 18 AB, এটাই হবে কি আনসার। বুঝেছেন কিনা একটু বলেন তো, পারা যাবে? জি স্যার। জি স্যার, জি স্যার। ওকে, 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 ওকে। এইবার আসেন, এইবার আসেন অক্টালের ক্ষেত্রে সেম, 8 অথবা 8-এর থেকে বেশি হলে 8 বিয়োগ করবেন, যতবার 8 বিয়োগ করবেন হাতে থাকবে তত, ব্যাস ফিনিশ। আচ্ছা, এইবার আপনাদেরকে একটু প্রশ্ন করি, দুইয়ের পরিপূরক থেকে প্রশ্ন কিন্তু করে। হ্যাঁ, ভালো করে দেখি কাদের আপনার মানে মোটামুটি বেসিকটা একদম ডেভেলপড আছে, ঠিক আছে। তাহলে ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করার জন্য আমরা কয়টা পদ্ধতি ব্যবহার করে থাকি দেখি বলেন তো। তো দুইটা। আর একটু ক্লিয়ার করে বলেন, চিন্তা করে বলেন। আচ্ছা, আচ্ছা, ইঞ্জিনিয়ার রুবেল মুন্তাসির রাফি, আপনি হ্যান্ড রেজ করছেন, হ্যাঁ বলেন। স্যার 3টি। ঋণাত্মক স্যার সংখ্যা উপস্থাপন। চিহ্নযুক্ত, চিহ্নযুক্ত চিহ্নবিহীন সংখ্যা, অথবা একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। তার আচ্ছা, প্রকৃত গঠন 1-এর পরিপূরক আর 2-এর পরিপূরক। আচ্ছা, এখানে আমরা তিনটা পদ্ধতিতে ঋণাত্মক সংখ্যাকে উপস্থাপন করতে পারি: সাইন ম্যাগনিটিউড ফর্ম বা প্রকৃত মান গঠন, আরেকটা হচ্ছে যে ওয়ান্স কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। কম্পিউটার সিস্টেমে কিন্তু পজিটিভ সংখ্যা নিয়ে কোনো ঝামেলা নাই, সে পজিটিভ সংখ্যাকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারে, কিন্তু নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে আম, তাকে হচ্ছে যে আপনাকে সিস্টেমিক ওয়েতে তাকে উপস্থাপন করতে হবে। সেজন্য ঋণাত্মক সংখ্যা উপস্থাপনের জন্য আমরা তিনটা পদ্ধতি ব্যবহার করি: সাইন ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট। তবে বর্তমানে ব্যবহৃত হয় হচ্ছে টুস কমপ্লিমেন্ট কম্পিউটার সিস্টেমে, বা দুইয়ের পরিপূরক। প্রকৃত মান গঠন বা ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা ব্যবহার করি না। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা জিরো মানে প্রকৃত মান গঠন বা একের পরিপূরক প্রক্রিয়ায় কেন এখন ব্যবহার করি না, বা কম্পিউটার সিস্টেমে আমরা দুইয়ের পরিপূরক কেন ব্যবহার করি? হ্যান্ড রেস স্যার করেন দুইয়ের এটা, হ্যাঁ। আচ্ছা, পরিপূরক বল। ঘটনায় বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। ওকে, কিন্তু অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট আর সাইন ম্যাগনিটিউড ফর্মের সমস্যাটা কোথায়? স্যার দুইয়ের পরিপূরক সরল বর্তনী ব্যবহার করা হয়,
তারপরে স্যার দুইয়ের পরিবর্তনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। আচ্ছা, আমি বুঝলাম। আচ্ছা, এটা মানে এটা আপনি আমি আরেকটা আনসার মানে চাইছিলাম আর কি। আরেকটু চেষ্টা করেন তো। স্যার ওই দুই পদ্ধতিতে হচ্ছে প্লাস জিরো এবং মাইনাস জিরো উভয়ই হচ্ছে বাস্তবায়ন করা যায়, যা মানে যেটা যেটা হচ্ছে বাস্তবের সাথে মিল নেয়, কিন্তু দুইয়ের পরিপূরক এই সমস্যাটা নাই। এক্স্যাক্টলি, আমি এইটাই একটু আনসারটা চাচ্ছিলাম, যে প্রকৃত মান গঠন বা একের পরিপূরক প্রক্রিয়ায় আপনি প্লাস জিরো এবং মাইনাস জিরোর উপস্থিতি আছে, বা প্লাস জিরো আর মাইনাস জিরো গঠন করা সম্ভব, যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, আমি এটাকে একটু 2টা মিনিট একটু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। জি স্যার, অবশ্যই স্যার। যেহেতু টপিকটা আসছে, একটু আমি আলোচনা করে দিই। হ্যাঁ, মানে জানার জন্য আপনাদেরকে একটু আলোচনা করে দিই। এই যেমন মনে করেন আমি একটা 8 বিট রেজিস্টার নিলাম, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, একটা 8 বিট রেজিস্টার নিলাম। তো আপনি প্রকৃত মান গঠনের ক্ষেত্রে ধরেন আপনার এই 8টা বিটের মধ্যে এই বিটটাকে ধরা হচ্ছে যে সাইন বিট হিসাবে, এটাকে ধরা হচ্ছে যে সাইন বিট হিসাবে, আর এই 7টা বিটকে ব্যবহার করা হচ্ছে যে ডাটা বিট হিসাবে, এগুলোকে ডাটা বিট হিসাবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনি মনে করেন +5কে উপস্থাপন করবেন রেজিস্টারের মধ্যে, এটা হচ্ছে কি প্রকৃত মান গঠন প্রক্রিয়ায়। ধরেন +5কে রেজিস্টার মানে উপস্থাপন করবেন, তাহলে আপনি প্লাসের জন্য এই সাইন বিট, আপনি পজিটিভ সংখ্যার জন্য সাইন বিট রাখবেন হচ্ছে 0, আর নেগেটিভ সংখ্যার জন্য সাইন বিট রাখবেন হচ্ছে 1। পজিটিভ সংখ্যার জন্য সাইন বিট রাখবেন হচ্ছে যে 0, আর নেগেটিভ সংখ্যার জন্য সাইন বিট রাখবেন হচ্ছে 1। তার মানে এটা হচ্ছে +5, তাহলে এখানে আমরা সাইন বিট কি রাখবো? 0 রাখবো। তাহলে আর 5-এর বাইনারি কত? 101, তাহলে 101 বসালাম, বাকিগুলো কি দিয়ে দিলাম? 0 দিয়ে দিলাম। +5 উপস্থাপন হয়ে গেল। এবার আপনি যদি প্রকৃত মান গঠন প্রক্রিয়ায় -5কে উপস্থাপন করতে চান, তাহলে আপনার পরিবর্তনটা কোথায় হবে? আপনার সবকিছু ঠিক থাকবে, আপনি খালি সাইন বিটটা কি করে দিবেন? 1 করে দিবেন, আর বাকি সবকিছু কি থাকবে? সেম থাকবে, রাইট? কিন্তু এখন কথা হচ্ছে, দেখেন, আপনি যখন জিরোকে উপস্থাপন করবেন, হ্যাঁ, 1 2 3 4 5 6 7, আপনি যদি সাইন বিট 0 দিয়ে দেন, তাহলে এটা বুঝাবে +0। সাইন বিট যদি 1 দিয়ে দেন, তাহলে এটা বুঝাবে হচ্ছে কত? -0। তার মানে প্রকৃত মান গঠন প্রক্রিয়ায় আপনি +0 এবং -0 ওই দুইটাই গঠন করতে পারছেন, যেটা বাস্তবের সাথে কি না, সামঞ্জস্যপূর্ণ না। সেই জন্য প্রকৃত মান গঠন প্রক্রিয়াটা বর্তমান কম্পিউটার সিস্টেমে ব্যবহার করা হয় না। ঠিক আছে? সেম প্রবলেমটা কার মধ্যে আছে আবার? ওয়ান্স কমপ্লিমেন্টের মধ্যেও আছে। একের পরিপূরকেও +0 এবং -0-র উপস্থিতি, মানে +0 এবং -0 গঠন করা সম্ভব, যেটা বাস্তবের সাথে কিনা সামঞ্জস্যপূর্ণ না। আমরা কিন্তু একটা জিনিস জানি, মানে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ সংখ্যা রেজিস্টারের মধ্যে কিন্তু সরাসরি থাকে না, এটা মূল সংখ্যার একের পরিপূরক বা দুইয়ের পরিপূরক আকারে থাকে। কথাটা বুঝে গেছে? যেমন আমি একটু আলোচনা করি, আসলে একটু ডিটেলস দেখাই, আপনারা যে জিনিসটা যদি যাদের জানা নাই একটু জেনে নিতে পারলেন, এটাই হচ্ছে কথা আর কি। ঠিক আছে? যেমন মনে করেন আমি লিখলাম আমি লিখলাম হচ্ছে, আমি একটা সংখ্যা লিখলাম, ধরেন এটা আমি একটা সংখ্যা লিখলাম। সংখ্যাটা কি লিখলাম? আমি লিখলাম হচ্ছে উম, ধরেন 11111001 আমি লিখলাম। ঠিক আছে? তাহলে এই সংখ্যাটা বেসিক্যালি কত বোঝাচ্ছে, সেটা আপনি কিভাবে বুঝবেন? তার মানে আপনাকে যদি কম্পিউটার, স্যার মানে প্রথম যে বিটটা ওইটা দেখে স্যার আমি দেখবো যেটা। তার মানে প্রথম বিটটা আছে নেগেটিভ সংখ্যা, মানে নেগেটিভ সংখ্যা, তার মানে মাইনাস, 0 থাকলে পজিটিভ আর 1 থাকলে নেগেটিভ, তার মানে এটা মাইনাস। তাহলে ঋণাত্মক সংখ্যা কিন্তু কম্পিউটার সিস্টেমে বা রেজিস্টারের মধ্যে কিন্তু মূল সংখ্যার দুইয়ের পরিপূরক আকারে থাকে। তার মানে আপনার এইটা কিন্তু মূল সংখ্যা না। আপনি যদি এখানে 1248 দিয়ে হিসাব করে সংখ্যা বের করে ফেলেন, তাহলে কিন্তু হবে না। আপনার যদি সাইন বিট 1 থাকে, অর্থাৎ সংখ্যাটা যদি নেগেটিভ থাকে, ঋণাত্মক সংখ্যা থাকে, তাহলে এটা কিন্তু মূল সংখ্যা না, এটা মূল সংখ্যা দুইয়ের পরিপূরক আকারে আছে। তার মানে আপনাকে যদি মূল সংখ্যা বের করতে হয়, এটার কি করতে হবে? দুইয়ের পরিপূরক করে তারপর মূল সংখ্যাটা কি করতে হবে? বের করতে হবে। সেজন্য মনে রাখতে হবে রেজিস্টারের মধ্যে মানে ঋণাত্মক সংখ্যাটা হচ্ছে যে কি, রেজিস্টারের মধ্যে একের পরিপূরক বা দুইয়ের পরিপূরক আকারে থাকে। এটা আপনাকে একের পরিপূরক বা দুইয়ের পরিপূরক করে, যেহেতু একের পরিপূরক আমরা এখন কম্পিউটার সিস্টেম ব্যবহার করি না, তাহলে আমরা এটা বলতে পারি যে ঋণাত্মক সংখ্যাটাকে আমাদেরকে দুইয়ের পরিপূরক করে তারপর মূল সংখ্যাটাতে কি করতে হবে? কনভার্ট করতে হবে। ঠিক আছে? এই ছোট ছোট জিনিসগুলো আমি সবসময় একটা কথা বলি, যারা আগে আমার ক্লাসগুলো করেছেন, সবসময় হচ্ছে যে কষ্ট একবার করবেন, কষ্ট বারবার করবেন না। কষ্ট একবার বলতে কিরকম? আপনি যখন এই জিনিসগুলো পড়ছেন, একদম খুঁটিনাটি, এগুলো কিন্তু আমাদের কলেজ লেভেলের বইয়ে আছে খুব সুন্দর করে। হ্যাঁ, আপনি একদম খুঁটিনাটি সহ পড়ে ফেলবেন। মনে রাখবেন, টিচিং প্রফেশনটা কিন্তু এমন একটা প্রফেশন যেখানে আপনাকে এক্সপ্লোর করার কিন্তু অনেক সুযোগ আছে। এখন আপনি বলতে পারেন, আচ্ছা আমি কিভাবে আমাকে এক্সপ্লোর করব? যেমন দেখেন,
আপনার ক্লাসে যখন যাবেন আপনি, আপনার সামনে কি সবাই সেম ক্যাটাগরির স্টুডেন্ট থাকবে? ভিন্ন ভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট থাকবে। আপনি কিন্তু চাইবেন আপনার স্টুডেন্টটাকে, আপনার বেস্টটাকে ডেলিভার করার জন্য। তখন কিন্তু আপনি ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করার চেষ্টা করবেন। বা একটা জিনিস, এটা আমি একজন ভালো স্টুডেন্ট খুব ফাস্ট বুঝে গেল, এটা আমি কিভাবে আমার স্টুডেন্টদেরকে সহজভাবে, সহজ উপায়ে, নিত্য নতুন বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করে এটা আমি আমার স্টুডেন্টের সামনে কি করতে পারি, উপস্থাপন করতে পারি, আমার স্টুডেন্টকে বোঝাতে পারি। কথাটা বুঝা গেছে? তার মানে এটাই কিন্তু এক্সপ্লোর করার বিষয় যে আমি আমি সবসময় অনেকে, আমাদের কিন্তু মনে করেন অনেক ছুটি থাকে বা গিয়ে থাকে, এগুলো কিন্তু আমরা বসে থাকি না। ব্যাপারটা হচ্ছে কি, এগুলো আমরা নিজেদেরকে তৈরি করি, নিজেদেরকে সবসময় আমরা স্টাডি করি, কারণ আমাদের কাজটা কি, আমাদের অলওয়েজ আমাদের ব্রেইনের কাজ, তাই না? তার মানে আমরা কিভাবে এই জিনিসগুলোকে আরো পারফেক্ট করতে পারি, কিভাবে আরো নিজেদেরকে ডেভেলপ করতে পারি, কিভাবে আমি ক্লাসে আরো ভালো ডেলিভার করতে পারি, এই জিনিসগুলোই কিন্তু আপনাদেরকে রপ্ত করতে হবে। কারণ আপনি কিন্তু আপনার স্টুডেন্টদের কাছে রোল মডেল। আপনার স্টুডেন্টরা কিন্তু আপনার মতো হওয়ার জন্য চেষ্টা করবে, আপনার মতো আপনাকে ফলো করবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। অন্য প্রফেশনের সাথে কিন্তু যারা আসলে ভালোবেসে করতে চান বা যারা আগ্রহ থেকে করতে চান, তাহলে দেখবেন তারা অনেক আনন্দ নিয়েই প্রফেশনের মধ্যে থাকতে পারবেন। আর আমি আজকে আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা সবাই 10ম গ্রেডে জব পাবেন। আপনাদের হচ্ছে যে কোনো বিএড লাগবে না, আপনারা কিন্তু সবাই 10ম গ্রেড স্কেলেই বেতন পাবেন। ভালো মার্কস যদি ক্যারি করতে পারেন তাহলে ভালো প্রতিষ্ঠান পাবেন। ভালো প্রতিষ্ঠান পাওয়া মানে প্রতিষ্ঠান থেকেও আপনি একটা ভালো অ্যামাউন্ট আপনি পাবেন। আর সেটার থেকেও সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যে সুযোগ সুবিধাগুলোর জন্য চেষ্টা করছি বা যেগুলোর জন্য আমরা দীর্ঘদিন আমরা কাজ করে যাচ্ছি, এবং যে সুযোগ সুবিধাগুলো আমরা অলরেডি যুক্ত হওয়া শুরু হয়েছে, এইগুলো যদি পরিপূর্ণভাবে আপনি সবকিছু অ্যাপ্লাই হয়, এই চাকরি থেকে আরামের চাকরি কোনোটাই হবে না। সত্যি কথা বলতে দেখেন, আমি সবসময় একটা জিনিস মনে করি, টাকা পয়সা বলেন বা যাই বলেন, সবকিছু হচ্ছে আপনার রিজিকের উপর। আপনি কখনোই বলতে পারেন না, আপনি মনে করেন একটা অনেক বড় পজিশনে আছেন, তারপরেও যে আপনি অনেক কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, সেটা কিন্তু আপনি কখনো বলতে পারবেন না। কিন্তু আপনার রিজিকে যদি থাকে, সেটা যেভাবে হোক আপনি কিন্তু সৎ উপায়ে আর্ন করতে পারবেন। আপনার সেটার উপর আপনাকে নিজেকে বিলিফ রাখতে হবে। আপনি একটা কাজ করে কি শুধু বসে থাকবেন? আপনি বিভিন্নভাবে, আপনার কাছে যখন ফ্রি টাইম থাকবে, আপনার কাছে যখন খালি সময় থাকবে, আপনি বিভিন্নভাবে আপনার পরিবারকে সময় দিবেন, আপনি নিজে আর কিছু করা যায় কিনা চিন্তা করবেন। আপনারা সবাই কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আপনারা গ্রাফিক্সের কাজ করবেন, আপনারা নেটওয়ার্কিং এর কাজ করবেন, এগুলো শিখবেন, নিজের নিজের স্কিলকে ডেভেলপ করবেন, আপনারা কিন্তু বসে থাকবেন না। তো সেই জন্য সবসময় আমি যেটা বলি, সেটা হচ্ছে যে সবসময় নিজের স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করেন। ভবিষ্যৎ আছে। আমাদের এই সুযোগ সুবিধাগুলো যুক্ত হলে আপনি আর কোন প্রফেশন পাবেন বলেন তো, যেখানে আপনি আপনার পরিবারকে সময় দিতে পারছেন, সৎ উপায়ে সম্মানের সাথে অর্থ উপার্জন করতে পারছেন। অর্থ উপার্জন করার কিন্তু আমি বারবারই যেটা বলছিলাম, যদি আপনি পরিশ্রমী হন, যদি আপনি প্রসেস জানেন, তাহলে আপনি এখানে থেকেও আপনি সৎ উপায়ে টাকা আর্ন করতে পারবেন। হ্যাঁ, এটা আপনার রিজিকে যেটা থাকবে সেটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তো এইটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? যাই হোক, অনেকগুলো কথা বললাম। যেটা ভালো লেগেছে সেটা অ্যাকসেপ্ট করবেন, যেটা খারাপ লেগেছে সেটা ইগনোর করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আপনাকে যে কোনো একটা সংখ্যা লিখে দুইয়ের পরিপূরক বের করতে বলতে পারে। আচ্ছা, এটা দুইয়ের পরিপূরক কত? হ্যাঁ, সেটা লেখেন। আচ্ছা স্যার, আমি কিন্তু প্রথম আহ, ভাইবা দিতে চাচ্ছি। আচ্ছা, একটা ভাইবা দিতে চাচ্ছেন, 75 উপরে ফেলে ঢাকা স্কুল পাওয়ার কেমন ভালো সম্ভাবনা আছে? ভালো সম্ভাবনা আছে। আচ্ছা, অনেকের সাথে আসলে এগুলো করতে গেছে। আর 3 ভিত্তিক 5 ভিত্তিক সংখ্যা, হ্যাঁ, 3 ভিত্তিক বা 5 ভিত্তিক সংখ্যা থেকে কি প্রশ্ন করতে পারে? সেটা হচ্ছে কি, আপনার মনে করেন আপনার হচ্ছে যে কি, এই যে যেমন ধরেন আমি লিখলাম 14। হ্যাঁ, আপনি বেসিকটা ঠিক রাখেন। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে এখানে আপনাকে 5টা অঙ্ক আপনি ব্যবহার করতে পারবেন 0 থেকে 4 পর্যন্ত। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে এখানে আপনি 3টা অঙ্ক ব্যবহার করতে পারবেন 0 থেকে 2 পর্যন্ত, 0 1 2। তাহলে আমি আপনাকে প্রশ্ন করলাম, এই যে 14, হ্যাঁ, বেস দিলাম 5, এটার পরবর্তী সংখ্যা কত হবে? তাহলে আপনি আনসার কি দিবেন? 20। হ্যাঁ, এটার পরবর্তী সংখ্যা হবে 20। কেন? কারণ 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আপনি 0 থেকে 4 পর্যন্ত ছাড়া অন্য কোনো অঙ্ক তো আর ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, তার মানে আপনি 5টা অঙ্ক ব্যবহার করে আপনাকে সংখ্যা গঠন করতে হবে। তাহলে 15, 16, 17, 18, 19 কিছুই হবে না। এরপরে সংখ্যাটা হবে 20। আর আমি আরেকটা প্রশ্ন করলাম আপনাকে, 2 2 2, এটা বেস দিলাম 3, এর পরবর্তী সংখ্যা কত হবে? তাহলে এটার আনসারটা কি হবে? 1000। 1000। এই যে দেখেছেন, তার মানে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আপনি 0 1 2 এই 3টা অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক ব্যবহার করতে পারবেন না। দ্যাটস ওয়াই
এটা হচ্ছে যে আপনি 223 24 এগুলো বা 300 400 500 600 700 800 900 কোনোটাই ব্যবহার করতে পারবেন না। এরপরে হবে হচ্ছে 1000। বেসিকটা ঠিক রাখলেন, ব্যাস হয়ে গেল। আর কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, তো আমাদের পরীক্ষায় লিখিত হ্যাঁ পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো? এটা কি এটাই? হ্যাঁ, তিনভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে যে সংখ্যা পদ্ধতিতে আপনি তিনটা অঙ্ক ব্যবহার করে সংখ্যা গঠন করতে পারবেন। ঠিক আছে, 0 1 2 জি, এই তিনটা অঙ্ক ব্যবহার করে আপনি লিখিত সংখ্যা। পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। জি। আচ্ছা, এবার আসেন। বোরিং লাগছে না তো না কারো? আমাদের আমাদের সেশন গুলো কারো তো না, বোরিং লাগছে না? না স্যার, সাব্বির ভাই নামে একজনের ক্যামেরা অন, ভিডিও ক্যামেরা অন আছে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটু দাঁড়ান, আমি আসলে খেয়াল করি নাই। আপনারা অফ করে দিতে পারবেন, আপনাদের ভিডিওগুলো অফ করে দিতে পারেন, আর কথা বলার সময় অন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা আসেন, তারপরে আসেন। আর কোডিং সিস্টেম থেকে আমি যে পিডিএফটা দিয়েছি সেটা একটু দেখবেন, বিসিডি কোডটা দেখবেন, আস্কি কোড দেখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে ইবিসিডি আইসি কোড দেখবেন বা ইউনিকোড, এগুলো দেখবেন। এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। কোডিং সিস্টেমটা আমি যে পিডিএফটা দিয়েছি এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই। ঠিক আছে, এই পিডিএফটাতে আমি যে যে জিনিসগুলো দিয়েছি, অর্থাৎ যেমন, আচ্ছা, আপনাদেরকে এখানে একটা কোয়েশ্চেন করি, দেখি আপনারা পারেন কিনা। নিউমেরিক কোড বলতে কি বুঝেন দেখি বলেন তো? নাম্বার। সংখ্যাবাচক কোড। নিউমেরিক সংখ্যা নিয়ে কাজ করে, যে সংখ্যা যেখানে হ্যাঁ, 1 2 এগুলা। আচ্ছা, যে কোড শুধুমাত্র সংখ্যার জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা একটু দেখবেন। যে কোড শুধুমাত্র সংখ্যার জন্য ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় হচ্ছে যে নিউমেরিক কোড। যেমন হচ্ছে যে কি বিসিডি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, এগুলো শুধুমাত্র ডিজিট দিয়ে ডিজিটের জন্য ব্যবহৃত হয়। তার মানে এগুলো হচ্ছে যে সবগুলো কি কোড? নিউমেরিক কোড। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলেন। স্যার যদি বলে যে কোড কত প্রকার, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি কোড হচ্ছে প্রধানত দুই প্রকার, নিউমেরিক হ্যাঁ, কোড, আলফা নিউমেরিক কোড। এক্স্যাক্টলি। জি স্যার, এটুকুই জানতে হ্যাঁ, চাইলাম আর কি। নিউমেরিক, আর একটা হচ্ছে যে আলফা নিউমেরিক। নিউমেরিকের আলফা মধ্যে হচ্ছে যে শুধুমাত্র ডিজিট নিয়ে কাজ করবে। হ্যাঁ, ডিজিট যেমন নিয়ে অক্টাল কাজ। কোড, হেক্সাডেসিমাল কোড, তারপর হচ্ছে বিসিডি কোড। আর আলফা নিউমেরিকের মধ্যে হচ্ছে যে ডিজিট, অক্ষর সবকিছু নিয়ে কাজ করবে। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি যেটা হয়, আচ্ছা, প্রোগ্রাম কি লিখতে দিতে পারে? আমার মনে হয় না সি প্রোগ্রাম লিখতে দিবে, তবে হালকা যাদের বেসিক আইডিয়া আছে একটু জানা থাকলে হবে, তেমন বেশি এটা নিয়ে টেনশন নিতে হবে না। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে কি বলছেন স্যার, আজকে কি পিডিএফটা দেওয়া যাবে? হ্যাঁ, আমি আসলে আমি তারপরও একটা কথা বলছি। আমি কিন্তু মানে খুব বেশি টপিক ভিত্তিক বা সেইভাবে করে কোনো পিডিএফ গুছাইনি। আমি যা জাস্ট ইমেজ আকারে দিয়েছি সেগুলো কিন্তু সেই পিডিএফে থাকবে। হ্যাঁ, এটাই কিন্তু, আমি কিন্তু অতিরিক্ত আর কোনো কিছু করার কোনো সুযোগ পাইনি। হ্যাঁ, আর সেশনগুলো আমি আশা করি আমার সেশনগুলো দেখলে আপনাদের আর ভাইবা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু থাকবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আস্কি এবং ইউনিকোড এগুলো পূর্ণরূপগুলো দেখবেন। যেমন আস্কির পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তারপর হচ্ছে ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড। এগুলো একটু মানে পূর্ণরূপটা। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে দেখি, স্যার পিডিএফটা কি পেজে দিবেন? আমি একটা পোস্ট দিব। হ্যাঁ, এটা হচ্ছে যে তো সবার তো আসলে প্রয়োজন নাই। তো যাদের প্রয়োজন, মনে করেন ওখানে যারা কমেন্ট থাকবে তাদেরকে আমি সবাইকে ইনবক্স করে দিতে বলেছি, তাদেরকে সবাইকে ইনবক্স করে দিবে। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। আমি ইয়েটা বলবো সেভাবে করে দিয়ে দিব। ঠিক আছে, আমি তখন ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। এবার আসেন আম, আস্কি। এবার আসেন আস্কি থেকে একটা প্রশ্ন আপনাদেরকে করি। আপনি আস্কি কোডের মাধ্যমে কয়টা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারবেন? স্যার 156 আর 228। না স্যার, আচ্ছা, 128 আর 256। একটা হচ্ছে 7 বিট আর একটা হচ্ছে 8 বিটের। 2 টু দি পাওয়ার 7 মানে 128টা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারবেন। আর 2 টু দি পাওয়ার 8 মানে 200 কতটা? 56টা। 56টা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারকে আপনারা রিপ্রেজেন্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখেন, বড় হাতের এ, এটার আস্কি ভ্যালু কত হবে বড় হাতের এর জন্য? 65। 65, 65। আর 60, ছোট হাতের এর জন্য 97। 97। এটা মনে রাখবেন, 65 আর 97। আরেকটা কোশ্চেন আপনাদেরকে করতে পারি, সেটা হচ্ছে যে আস্কি কোডের মধ্যে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কয়টা কোড ব্যবহৃত হয়? দেখি এটা কারো জানা আছে কিনা। অর্থাৎ যান্ত্রিক নিয়ন্ত্রণ বলতে বিভিন্ন ধরনের কমান্ড বলতে পারেন, যা বিশেষ করে প্রিন্টার কিংবা ডেটা কমিউনিকেশনে ব্যবহার করা হয়। অর্থাৎ আস্কি কোডের মধ্যে যে আপনি 128টা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারছেন। হ্যাঁ, 32। যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য হচ্ছে প্রথম 32টাকে আমরা ব্যবহার করি। যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য হচ্ছে 32টি, প্রথম 32টা 0 থেকে 31 পর্যন্ত।
হ্যাঁ, এগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের কমান্ডের জন্য, বা যা বিশেষ করে প্রিন্টার কিংবা বিশেষ ডাটা বা কিংবা ডাটা কমিউনিকেশনে কি ব্যবহার করা হয়। আর বড় হাতের এটা জানা থাকবে, আর ছোট হাতের এটা জানা থাকবে, বাকিগুলো তো বুঝতে পারছেন। আর কিছু জানার দরকার নেই, এগুলো জানলেই হয়ে যাবে। আর ইউনিকোডের ক্ষেত্রে যেটা মনে রাখবেন, এটা হচ্ছে ইউনিভার্সাল কোড, এটা হচ্ছে বিশ্বের সকল ভাষাকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। আর ইউনিকোড কত বিটের সেটা একটু খুব ইম্পর্টেন্ট, বলেন ইউনিকোড কত বিটের? 32। 16 বিট। 16 ষোলো বিট। বিট, 16 বিট। 16 sorry, হ্যাঁ। 16 বিট, তার মানে 2 টু দি পাওয়ার 16 বা 65,536টা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারকে 536। রিপ্রেজেন্ট করতে পারবেন। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এবং আমাদের বাংলা ভাষাও কিন্তু এই ইউনিকোডের মাধ্যমে হচ্ছে যে ইউনিকোডের মাধ্যমে ইউনিকোডের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, UTF-8, এখানে ইউটিএফ এর পূর্ণরূপটা কি? এবার ইউনিফর্ম ট্রান্সফার ফরম্যাট। ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ঠিক আছে, এটা বেসিক্যালি এইটা ব্যবহার করা হয় হচ্ছে যে কোথায়, ইমেল সিস্টেম এবং ইন্টারনেটে ব্যবহার করা হয়। ঠিক আছে, ইমেল সিস্টেম এবং ইন্টারনেটে ব্যবহার করা হয় UTF-8, অর্থাৎ ইউনিকোড ট্রান্সফরমেশন সিস্টেম। ঠিক আছে, ওকে। ইমেল সিস্টেম আর কি বলেন স্যার? ইমেল সিস্টেম এবং ইন্টারনেটে, হ্যাঁ, এই UTF-8, হ্যাঁ, UTF-8 হচ্ছে ইংরেজি অক্ষর এনকোড করার জন্য শুধুমাত্র 1 বাইট ব্যবহার করে। ঠিক আছে, অন্য অক্ষর এনকোড করার জন্য এটি বাইটের একটি অনুক্রম ব্যবহার করতে পারে। জাস্ট এটা একটু মনে রাখবেন, UTF-8 এর পূর্ণরূপটা হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, আর এটা ইমেল সিস্টেম এবং ইন্টারনেটে কি করা হয়, ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো জানলে মোর দেন এনাফ। ঠিক আছে, আচ্ছা, তাহলে নাম্বার সিস্টেম এবং লজিক গেটটাও আপনাদের সাথে আলোচনা করে দিলাম। আমি বলেছিলাম একটা র্যাপিড ফায়ারের মতো করব, যেখানে আমি খুব কুইক কিছু কোয়েশ্চেন করব, যারা আম, মানে পার্টিসিপেট করতে চান করতে পারবেন। তার আগে আপনারা একটু আমাকে জানাবেন, এই ভাইবা সেশনগুলো আপনাদের ভালো লেগেছে কিনা, এবং আপনারা উপকৃত হয়েছেন কিনা এই ভাইবা সেশনগুলো। আমি অনেস্টলি স্পিকিং বলতে, আমার যে 19তম শিক্ষক নিবন্ধনের যে পরবর্তী ব্যাচগুলো ছিল, আমার একটা অ্যাডভান্স ব্যাচ রানিং পর্যায়ে আছে, যেটা শেষ হয়ে যাবে, এবং পরবর্তী ব্যাচটাও আমি শুধুমাত্র আপনাদের এই সেশনগুলো যাতে আপনাদেরকে করতে পারি, এবং এই ভাইবা রিলেটেড যেই কাজগুলোর জন্য আমি সেটা 15-20 দিন আরও পিছিয়ে দিয়ে বলেছি, আগে যারা 18তম আছে তাদেরকে সাপোর্টটা দিই, 19তম পরে দেখা যাবে। ঠিক আছে, এগুলো আপনাদের মানে কাজে লেগেছে কিনা, হ্যাঁ, বা আপনাদের উপকার এসেছে কিনা, একটু যদি বলতেন। প্রথমে আমি বলি স্যার তাহলে। হ্যাঁ হ্যাঁ, বল। স্যার আপনার কোনো কিছু আমি আগে কখনো দেখিনি, এমনি আমি পড়াশোনা করছি নিজে নিজে। হুম, তো সকালবেলা হুট করে একটা ভিডিও দেখলাম, এই ক্লাসটারই একটা ভিডিও মেবি ছাড়ছেন ভাইবা সেশন 1-এ আর হ্যাঁ, কি। আচ্ছা তো ওটা দেখে আমি অনেকটাই উপকৃত হয়েছি স্যার, যে কোড আচ্ছা নিয়ে আর কোনো ইয়ে নেই আর কি, লেখ নেই আর কি। আচ্ছা আচ্ছা বাকিগুলো আস্তে আস্তে দেখার ইচ্ছা আছে, আজকে রাতে কিছু দেখবো। আচ্ছা, 5টা মনে হয়, এটা সমান হয় 6টা স্যার না? ছয়টা সেশন। হুম। আচ্ছা, বাকিদের যদি কেউ কিছু বলতে চান যে আচ্ছা এগুলো আপনাদের কাজে লেগেছে কিনা বা উপকারে এসেছে কিনা। স্যার আপনার সেশনে একটা মক ভাইবা দিয়েছিলাম স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন স্যার আমার মানে পরবর্তীতে আমি যখন শুনি বা আপনার সাথে হ্যাঁ, কথা বলি, তখন আমার ভুলগুলো আমি ধরতে পারছি। আমার আচ্ছা আচ্ছা, কোথায় দুর্বলতা রয়েছে, হ্যাঁ কোথায় আমার ঠিক করতে হবে। খুব স্পিডে কথা বলতেছিলাম, হ্যাঁ হ্যাঁ, মানে র্যান্ডমলি কিছু উল্টাপাল্টা আনসার দিয়েছিলাম, মানে আচ্ছা এগুলা আচ্ছা, মাথায় রেখে মানে হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে মানে আস্তে দিতে আস্তে হবে। নিজেকে চেঞ্জ করতে পেরেছেন মোটামুটি। যাক, ভালো লাগছে আপনাদের এই কথাগুলো শুনে। আমি সবসময় বলি, আপনাদের সবার জন্য আমি শুভকামনা আমি চাই। আপনারা যারা মানে মোটামুটি পরিশ্রম করেছেন, সবাই লেগেছিলেন, আপনাদের সবার চাকরিটা হোক। হ্যাঁ, চাকরিটা হোক, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এটাই হচ্ছে যে হয়তো এটাই আমার ভালো লাগার জায়গা থাকবে, যে আপনাদেরকে একটা সাপোর্ট দিতে পেরেছি, এটাই হচ্ছে কথা। আর আপনারা খুবই ভালো রেসপন্স ছিল, আসলে আমার খুব ভালো লেগেছে। আমার নিজেরও ভালো লেগেছে যে আমি আপনাদেরকে মানে সময় দিতে পেরেছি। যাই হোক, সবাই আমার জন্য একটু প্রে করবেন যাতে ভালো থাকি, সুস্থ থাকি, এইভাবে আপনাদেরকে সাপোর্ট করতে পারি। তো আসেন আমরা হচ্ছে যে আহ, আমাদের এই যে যেটা র্যাপিড ফায়ারের মতো নিবে বলেছি, আমরা একটু দেখি, মানে একটা ভাইবার মতো সেশন। আমরা খুব বেশি এখানে ফর্মালিটিতে যাব না, আমরা খুব দ্রুত কিছু কোয়েশ্চেন করব, আপনার মাথায় যেটা আসবে আপনি দ্রুত সেটা কি করবেন, আনসার করবেন। ঠিক আছে, তো প্রথমে যদি কেউ আগ্রহী থাকেন হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা আচ্ছা স্যার, আমাকেই ধরেন। আচ্ছা, দুইজন হ্যান্ড রেজ করেছে দিয়েছিলাম। অলরেডি। ওকে,
তাহলে আপনি হ্যান্ড রেস করে রাখেন, আমি আহ, মানে ইয়ে করছি আর কি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে নাজমুন নাহারকে দেখা যাচ্ছে। আপনি, আচ্ছা, আপনারা হ্যান্ড রেস করে রাখেন, আমি জিজ্ঞেস করছি। পাঁচটা পাঁচটা করে কোশ্চেন জিজ্ঞেস করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, এটা মানে একদম জাস্ট কোনো ফর্মালিটিস নাই। আমি কিছু কোশ্চেন করবো, আপনি আপনার মতো করে উত্তর দিবেন, ইনস্ট্যান্ট আপনার মাথায় যেটা আসে সেটা আপনার উত্তর দিবেন। আচ্ছা। আচ্ছা, অনেকেই দিতে চাচ্ছেন। আচ্ছা, আমি দেখি কয়জন নিতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে আসেন নাজমুন নাহার, আপনি শুরু করেন। ওকে। আচ্ছা, আপনার ছাড়া আর বাকি কারো যদি মাইক্রোফোন অন থাকে একটু অফ করে রাখবেন, হ্যাঁ, একটু মিউট করে রাখবেন। আচ্ছা, একটু নাজমুন নাহার, আপনি কি আছেন, অনলাইনে আছেন? আচ্ছা, আমি যেহেতু ওনাকে অনলাইনে পাচ্ছি না, আপনি আসলে আপনি আমাকে আবার একটু বলিয়েন। আচ্ছা, এরপরে ইভাকে দেখা যাচ্ছে। আপনি থাকলে একটু মাইক্রোফোনটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, একটু সর্দি কাশি আর কি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি তাহলে কোনো ফর্মালিটিসে যাচ্ছি না, আমি কিছু কোশ্চেন করবো, আপনি আপনার মতো করে উত্তর দিবেন, ঠিক আছে। স্যার ইনশাল্লাহ। ওকে। আপনার প্রথম কোশ্চেন হচ্ছে আইসিটির প্রধান উপাদানগুলো কি কি? এটি প্রথম উপাদান, সরি স্যার, মানে ওই আচ্ছা, মেমোরি। শিক্ষায় আইসিটির গুরুত্ব, শিক্ষায় আইসিটির গুরুত্ব কতটুকু? শিক্ষা আমরা সরি স্যার। আচ্ছা, একটু এই যে একটু এই যে ঘাবড়ানো যাবে না, ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নাই। আম, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আপনাকে একটা কোশ্চেন করি, ডেটা এবং তথ্য এর মধ্যে পার্থক্যটা কি? ডেটা হচ্ছে অনির্দিষ্ট অগোছালো কিছু এবং তথ্যের ক্ষুদ্রতম অংশ, যে হচ্ছে আচ্ছা। অগোছালো। আর আচ্ছা। তথ্য হচ্ছে ডেটা সুনির্দিষ্ট বিন্যাস, যার মাধ্যমে আমরা হচ্ছে নতুন কিছু জানতে পারি। আচ্ছা, তার মানে ডেটা অর্থপূর্ণ, থেকে আমরা অর্থপূর্ণ ডেটা আর কি। গুরুত্বপূর্ণ ডেটা। আচ্ছা, তাহলে এই যে, আচ্ছা যাই হোক, আপনি আনসার করলেন আপনার মতো। এই যে প্রথম দিকে দুইটা কোশ্চেন দিয়ে কিন্তু আপনাকে প্রথমে নার্ভাস করে দিলাম, ঠিক আছে। এই যে একটু ডিফারেন্ট ভাবে আসলাম তো এগুলোতে, মানে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আচ্ছা, যাই হোক, আমি আনসারগুলো এখন বলছি না, আমি আরেকজনে দেখি পারে কিনা, তারপর আমি আনসারগুলো বলছি, ঠিক আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। দেখি অনেকে আসলে হ্যান্ড রেস করছে, তো সবাইকে একটু একটু সুযোগ দিই, আবার আসবো। আচ্ছা, এরপর হচ্ছে যে আহ, এরপর দেখা যাচ্ছে হচ্ছে যে আহ, রুবেল মুনতাসির রাফিকে দেখা যাচ্ছে, আপনি মাইক্রোফোনটা অন করতে পারবেন। একটু কুইক করবো আমরা, হ্যাঁ, একটু কুইক করবো যাতে আমরা সবাইকে একটু সুযোগ দিতে পারি। যাদের হয়ে গেছে এরপর হ্যান্ডটা মানে ডাউন করে দিবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই, পাচ্ছি না ওনাকে, আমি অনলাইনে পাচ্ছি না। আচ্ছা, বিশ্বজিৎ রয়কে দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, আদাব। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছেন। জি স্যার, আচ্ছা, ভালো আমরা আছি। সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, হ্যাঁ। জি, স্যার। শিক্ষায় আইসিটির গুরুত্ব বলেন। স্যার, শিক্ষায় আইসিটির গুরুত্ব অপরিসীম, এই জন্যই যে শিক্ষাক্ষেত্রে আইসিটি ইকুইপমেন্ট ব্যবহার করে শিক্ষার্থীদের ক্লাস নিতে পারি। আচ্ছা, আমি আরেকটু গুছিয়ে জিনিসটাকে বলি। এটা হচ্ছে যে শেখানো এবং শেখার উন্নতি করে। এক কথায় যেটা আপনি বলছেন, আপনি নিজে শিখতে পারবেন, আপনার শেখার ক্ষেত্র আপনাকে ডেভেলপ করবে, একটা কথা, শেখানো এবং শেখার উন্নতি করে। দুই নাম্বার, বিশাল সংস্থানগুলোতে অ্যাক্সেস সরবরাহ করে, যেগুলোতে আপনি অ্যাক্সেস পাচ্ছেন, অনলাইন শেখার ক্ষেত্রে সক্ষম করে গড়ে তোলে। এটাও একটা পয়েন্ট আপনি তুলে ধরতে পারেন। এবং যোগাযোগের ক্ষেত্রে আমাদেরকে যোগাযোগটাকে উন্নত করে, যেমন আপনি কমিউনিকেশনের মাধ্যমে শেখানোর একটা ওয়ে আপনি তৈরি করে নিতে পারছেন। এই ছোট ছোট ক্ষেত্রগুলোকে আপনি গুরুত্ব দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আইসিটির প্রধান উপাদানগুলো যদি পারেন বলেন তো। আইসিটির প্রধান উপাদানগুলো হার্ডওয়্যার, হুম। সফটওয়্যার, মেমোরি, নেটওয়ার্ক, নেটওয়ার্ক। হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটা, এবং আরেকটা হচ্ছে মানুষের সক্ষমতা। কারণ আপনার সব কিছু আছে, আপনার কিন্তু আইসিটি চিন্তা করে দেখেন, আপনার হার্ডওয়্যার আছে, আপনার মোবাইল আছে। মোবাইল থাকলে তো খালি হবে না, সেখানে আপনার সফটওয়্যার থাকতে হবে। হার্ডওয়্যারও ঠিক আছে, সফটওয়্যারও ঠিক আছে, নেটওয়ার্ক না থাকলেও তো হবে না, তাই না?
আবার নেটওয়ার্কের পর আপনার ডেটা থাকতে হবে, তাই না? এরপর হচ্ছে যে সব শেষ হচ্ছে যে মানুষের সক্ষমতা। আপনার কাছে সব কিছু আছে বুঝলাম, কিন্তু ওইটা তো চালানোর মতো আপনাকে অ্যাবিলিটি রাখতে হবে, তাই না? তো এইগুলো হচ্ছে যে তাহলে এইসব বিবেচনায় আমরা আইসিটির উপাদান হিসেবে বলতে পারি হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর হচ্ছে কি হার্ডওয়্যার, নেটওয়ার্ক। সফটওয়্যার, এরপর হচ্ছে নেটওয়ার্ক, ডেটা এবং মানুষের সক্ষমতা। ওকে। আচ্ছা, শিক্ষা আইসিটি গুরুত্ব আপনাদের সাথে আলোচনা করছি। এরপর নেক্সট কোয়েশ্চেন আছে, অপারেটিং সিস্টেম বলতে কি বুঝেন বলেন? স্যার, অপারেটিং সিস্টেম হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার যেটি হচ্ছে কম্পিউটারকে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয় সাধন করে পুরো কম্পিউটারটিকে পরিচালনা করে। আচ্ছা, কয়েকটা অপারেটিং সিস্টেমের নাম বলেন। স্যার, উইন্ডোজ, তারপর হচ্ছে লিনাক্স, ইউনিক্স। আচ্ছা, বর্ণভিত্তিক আর চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের পার্থক্য বলেন। স্যার, বর্ণভিত্তিক আর চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের পার্থক্য হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমটা হচ্ছে এমন একটা অপারেটিং সিস্টেম যেটাতে কমান্ড প্রয়োগ করে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হয়। আর চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে মাউসের সাহায্যে পুল ডাউন মেনুতে ক্লিক করে কম্পিউটারকে ইনস্ট্রাকশন প্রদান করা হয়। ওকে। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো নেটওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে র্যামের কাজ কি বলেন? র্যাম হচ্ছে ডেটাকে, মানে আমরা যে ইনস্ট্রাকশন গুলো দিই এটা সে অস্থায়ীভাবে সংরক্ষণ করে। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এইভাবে মানে জাস্ট কুল হেড, মানে মাথা ঠান্ডা রেখেই সুন্দর একটা উত্তর দিয়ে দিবেন, ঠিক আছে? ঠান্ডা একদম রিল্যাক্স মোডে দিবেন, ঠিক আছে? কোনো ঝামেলা নেই। Yes, sir. আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে হচ্ছে যে আমি সাব্বির দেখতে পাচ্ছি। আমি সবাইকে সুযোগ দিব, সমস্যা নাই, আমি অনেকগুলো কোয়েশ্চেন তৈরি করে রেখেছি। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি আমরা ভালো আছেন? সরাসরি প্রশ্নে চলে যাই। হ্যাঁ, ভালো আছি, ভালো আছি, সরাসরি প্রশ্নে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে বলবেন সিপিইউ, এটা পূর্ণরূপটা বলেন। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলতে কি বুঝাই? স্যার, কম্পিউটারের যাবতীয় কাজ পরিচালনা করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, হার্ড ড্রাইভটা কি বলেন তো? স্যার, হার্ড ড্রাইভ হচ্ছে এক ধরনের মেমোরি, যেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এটা এসএসডি থেকে কি এটার সাথে, এটা এসএসডির সাথে এটা কোনো ডিফারেন্স আছে, বা এসএসডি থেকে এটাকে কিভাবে আলাদা করবেন? স্যার, সরি স্যার। আচ্ছা, আমি এই উত্তরটা একটু বলে দিই। হার্ড ড্রাইভটা হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস, উনি যেটা বললেন যে সেকেন্ডারি মেমোরিটা এইভাবে বলতে পারেন। আপনি সলিড স্টেট ড্রাইভ, এসএসডি বা সলিড স্টেট ড্রাইভটা হচ্ছে যে বেসিক্যালি ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে, এবং এটি দ্রুত এবং আরও টেকসই, হার্ড ড্রাইভ থেকে আরও দ্রুত কাজ করে। আমরা জানি এসএসডি আমরা হার্ড ড্রাইভ থেকে আরও দ্রুত কাজ করে, এবং এটা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে, এবং এটা আরও টেকসই। আমি উত্তরগুলো একটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে পার্থক্য কি বলেন? স্যার, ইন্টারনেট হচ্ছে একটি কম্পিউটার টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পৃথিবীতে যত কম্পিউটার বা একের অধিক কম্পিউটারকে সংযুক্ত করে জালের মতো করে। আচ্ছা, আর ওয়ার্ল্ড ওয়েব হচ্ছে, এটা হচ্ছে একটা প্রোটোকল। আর একটু গুছিয়ে বলতে হবে। যাই হোক, আচ্ছা, যেটা বলছেন আমি আমি এটা আরেকজনকে কোশ্চেন করব, আমি তারপর আমার মতো করে উত্তরটা বলবো। আইপি অ্যাড্রেস বলতে কি বুঝেন দেখি বলেন। স্যার, আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আমরা যখন কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত হই, তখন আমাদের ডিভাইসটি ইন্টারনেটের যে ঠিকানায় যুক্ত হয় তাকে হচ্ছে আচ্ছা, আইপি অর্থাৎ অ্যাড্রেস ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটা ডিভাইসের একটা ঠিকানা থাকে, যেটাকে আইপি অ্যাড্রেস বলা বলে। হয়। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। সুন্দর উত্তর দিয়েছেন। আপনার একটা প্রশ্ন আবার নেক্সট জনকে ওটা দিয়ে শুরু করব, ওইটা আমি আর একটু গুছিয়ে উত্তর দিব। যাই হোক, এইভাবে বললেই হবে, মোর দেন এনাফ, ঠিক আছে? পারফেক্ট। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা এরপর দেখা যাচ্ছে যারা করেছেন তারা হ্যান্ডটা মানে ডাউন করে ফেলেন। কামরুল হাসান ভাইকে দেখা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আছি, ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। হ্যাঁ, জি স্যার, জি স্যার। ফায়ারওয়াল কি বলেন তো দেখি? ফায়ারওয়াল হচ্ছে আমাদের আমার সিস্টেম সমূহ নিরাপত্তা দেওয়ার জন্য এক ধরনের সিস্টেম। আচ্ছা, এটাকে আরেকটু গুছিয়ে বলবেন এভাবে, এটা একটা নিরাপত্তা ব্যবস্থা যা ইনকামিং এবং আউটগোয়িং নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষণ এবং নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এই জিনিসগুলোকে আমি এখানে আচ্ছা স্যার। পিডিএফ এর মধ্যে দিয়ে দিয়েছি, এখান থেকে একটু আনসারগুলো দেখে নেবেন সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা এরপর বলেন আচ্ছা স্যার। ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে পার্থক্য বলেন। ইন্টারনেট হচ্ছে একটা পুরো পৃথিবীতে বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস গুলোর মধ্যে একটা ইন্টারনেট, একটা সংযোগ। আর আর ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক হচ্ছে একটা ইন্টারনেট সিস্টেমের মধ্যে
কানেক্ট করার একটা প্রোটোকল। আচ্ছা, ইন্টারনেট হচ্ছে যে কম্পিউটারের গ্লোবাল নেটওয়ার্ক, এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য ওয়েবসাইট এবং পরিষেবাগুলোর একটা সংগ্রহ। এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এটা কিন্তু আপনাদের মানে সিলেবাসে নাই, কিন্তু দেখেন এগুলো কিন্তু একদম মানে নেটওয়ার্কিং এর বেসিক জিনিস তো, করে ফেলতে পারে হঠাৎ করে যে ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে যে মানে ইন্টারনেটের মাধ্যমে যে অ্যাক্সেসযোগ্য ওয়েবসাইটগুলো আছে এবং যে পরিষেবাগুলো আছে যেগুলো আমরা পাই, ব্যবহার করতে পারি, সেগুলো একটা সংগ্রহ হচ্ছে যে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, আচ্ছা একটু দেখবেন এটা। আচ্ছা, আচ্ছা, ল্যান এবং ওয়েনের মধ্যে পার্থক্য কি? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়ান হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। আমরা নির্দিষ্ট একটা এরিয়ার লোকাল হ্যাঁ, কম হ্যাঁ, এরিয়ার যে নেটওয়ার্কটা স্থাপন করতে চাই সেখানে আমরা ল্যানটা ইউজ করি। যেমন হুম, ধরে আমরা আমরা একটা রুমের মধ্যে এরকম, আর ওয়ান এরিয়া নেটওয়ার্ক হচ্ছে পুরো ওয়ার্ল্ডের যে নেটওয়ার্কটা আমরা এই স্থাপন করি, ওইটা হচ্ছে আমরা ওয়ান ইউজ করি। আচ্ছা, ওয়েন হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আর ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল সহজ এরিয়া। কথায় কিভাবে বলবেন, ল্যান হচ্ছে ছোট এলাকার মধ্যে সীমাবদ্ধ, আর ওয়েন হচ্ছে যে বৃহত্তর ভৌগোলিক এলাকার মধ্যে কি। বৃহত্তর। হ্যাঁ, এই জাস্ট জি। সহজ কথায়, এত বেশি ডিপে যাবেন না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তারপর আপনাকে একটা লাস্ট প্রশ্ন করি, ডাটাবেস বলতে কি বুঝাই দেখি বলেন তো। ডাটাবেস হচ্ছে যে সব এমন একটি স্টোরেজ বা জায়গা যেখানে আমরা তথ্য সংরক্ষণ করি, তথ্যগুলা ব্যবহার করি, তথ্যগুলা যেখান থেকে আমরা সহজে ম্যানেজমেন্ট করতে পারি, এরকম একটা জায়গা। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। অর্থাৎ ডাটাবেস হলো তথ্যের একটি সংগঠিত সংগ্রহ। কামরুল হাসান ভাই, আপনার সংগ্রহ। বাড়ি কোথায়? চট্টগ্রাম, কোন জায়গায়? সাতকানিয়া। ও আচ্ছা, সাতকানিয়া। আপনি সাতকানিয়ার। জি স্যার। আপনার তো আচ্ছা, রাউজান মনে হয়, হ্যাঁ, রাঙ্গুনিয়া, হ্যাঁ, হ্যাঁ, রাঙ্গুনিয়া না স্যার? রাজন, হ্যাঁ। সমস্যা নাই, তো চট্টগ্রামের একদিন সবার সাথে দেখা করব, ঠিক আছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, চট্টগ্রামে ইনশাল্লাহ, দেখা ধন্যবাদ করব। স্যার। যাই হোক, ভালো লাগলো আপনার সাথে কথা চিনি বলে। স্যার আচ্ছা, আপনাকে, আপনি কলেজিয়েট স্কুলে ছিলেন, চিনি স্যার। কিভাবে, এটা কিভাবে জানেন? আপনার স্যার, আপনার ব্যাপারে স্যার ঘাটাঘাটি করে বের করছি আর কি। আচ্ছা, গুগল। আমি চট্টগ্রাম কলেজের স্কুলে ছিলাম, ওখান থেকে হচ্ছে যে গভর্নমেন্ট হাজী মহসিন কলেজ, এরপর ওখান থেকে চট্টগ্রাম জি, জি, বিশ্ববিদ্যালয়, এই আর কি। যাই হোক, জি, ভালো জি। লাগলো। ঠিক আছে, একদিন দেখা হবে অবশ্যই। আচ্ছা, ইনশাল্লাহ স্যার। ওকে। এরপর আসেন, ধন্যবাদ। এরপর আমরা কাকে দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছেন, সুযোগ দিতে পারিনি আমরা। এবার একটু, আচ্ছা, সুরাইয়া ইসলাম, পুরো নামটা মনে হয়। আমি সবাইকে দিব, সমস্যা নেই, আমার যতক্ষণ সময় লাগবে লাগুক, আমি সবাইকে সুযোগ দিচ্ছি। ভালোই লাগছে আপনাদের সাথে ইন্টারেকশন গুলো হচ্ছে। আচ্ছা, একটু ফাস্ট করবেন, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, অনুবাদক প্রোগ্রাম বলতে কি বুঝেন দেখি বলেন। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেটা হচ্ছে সোর্স কোডে লেখা কোন প্রোগ্রামকে অবজেক্ট কোডে ট্রান্সলেট করে হচ্ছে কম্পিউটারকে বোঝানোর জন্য। আচ্ছা, সোর্স প্রোগ্রাম বলতে কি বুঝেন? সোর্স প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামাররা মানে প্রোগ্রামাররা যে কোডটা লিখে হ্যাঁ। হচ্ছে কম্পিউটারের জন্য বোধগম্য না, মানুষের জন্য বোধগম্য, সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা হয়, আচ্ছা, সেটাকে সোর্স প্রোগ্রাম, আর অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে যে। সেটাই হচ্ছে সোর্স কোড। আচ্ছা, কম্পিউটার যেটা বুঝে আর কি, 0 আর 1 দ্বারা হ্যাঁ, মেশিন কোড যেটা, সেটাই হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। আচ্ছা, এসকিউএল কি বলেন তো? এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে হ্যাঁ, আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ যেটা রিলেশনাল ডাটাবেস গুলো পরিচালনা এবং ম্যানিপুলেট করতে ব্যবহৃত হয়। এগুলো একটু বেসিক, তো আপনাদের সিলেবাসে না থাকলেও মানে এগুলো মোটামুটি আপনাদের টুকটাক ধারণা আছে। এরপর আমি নেক্সট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি, ফিশিং বলতে কি বুঝেন? ফিশিং হচ্ছে উম এটা এক ধরনের মানে সাইবার ক্রাইম, যেটার মাধ্যমে হচ্ছে কোনো হ্যাকার মানে ভুল ইনফরমেশন দিয়ে কাউকে বা হচ্ছে ভুল ওয়েবসাইটে তার মানে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করা, ডেটা নিয়ে যেতে পারে বা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত মানে করে। তার মানে তার এটা হচ্ছে বিশ্বস্ত হিসাবে তার সাথে মানে ইন্টারাকশন করে তার সংবেদনশীল তথ্যগুলো নিয়ে নেওয়ার জন্য প্রতারণা একটা করার একটা। প্রতারণামূলক প্রচেষ্টা, একটা প্রতারণামূলক একটা চেষ্টা। জি স্যার। আচ্ছা, এনক্রিপশন বলতে কি বুঝেন? সরি স্যার, একটু আরেকবার যদি বলতেন।
এনক্রিপশন, এনক্রিপশন বলতে কি বোঝেন? কোশ্চেনটা বুঝতে পারিনি স্যার। ও, এনক্রিপশন হচ্ছে একটা মানে ডেটা নিরাপত্তা করার জন্য একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা হচ্ছে ইনপুট ডেটাকে হচ্ছে পাবলিক মানে জেনারেল মানুষের কাছে হচ্ছে যেন বোধগম্য না হয়, আমরা হচ্ছে ইনক্রিপ্টেড করি, মানে সোজা কথা হচ্ছে সিকিউরিটি দেওয়ার জন্য যে প্রক্রিয়াটা ব্যবহার করে থাকি ডেটাকে, সেটা হচ্ছে ইনক্রিপশন। ওকে। আচ্ছা, একটা শক্তিশালী পাসওয়ার্ড আপনি কিভাবে তৈরি করতে পারেন? কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে একটা শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে? শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হলে অবশ্যই হচ্ছে কমন কোনো পাসওয়ার্ড নেওয়া যাবে না, আর হচ্ছে ক্যারেক্টার প্লাস হচ্ছে সিম্বল, তারপরে হচ্ছে যে ডিজিট এর সমন্বয়ে করলে ভালো। হুম। তারপরে হচ্ছে যে স্যার একটা মিনিমাম লেন্থের একটা হচ্ছে যে পাসওয়ার্ড নিতে হবে, এই তো স্যার। ওকে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, এই জাস্ট এই কনফিডেন্সে জাস্ট দিবেন, ভালোই লাগলো। কোথা থেকে বলছেন জি আপনি? স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আমি স্যার মৌলভীবাজার থেকে বলছি। আচ্ছা, আহ, মৌলভীবাজার থেকে বলছেন তো। সিলেট আপনি সেশনগুলো দেখেছেন? বাকি মৌলভীবাজার। সেশনগুলো দেখেছেন? জি স্যার, আপনার সব সেশনই দেখা আমার কমপ্লিট। আশায় থাকি কখন পরবর্তী সেশনটা দিবেন। এই প্রথম আচ্ছা। আজকে লাইভে থাকার সৌভাগ্য হলো আমার আর কি, একদিন আমি লাইভ বুক করতে পাইনি, রেকর্ডেড ক্লাসগুলো করি আর কি। আচ্ছা, যাই হোক, খুব অনেক ভালো লাগছে উপকার হয় আসলে। স্যার হ্যাঁ, যাই হোক, খুব ভালো লাগছে। প্রে করবেন আপনার আমার জন্য, এই একটু প্রে ক্লাস। করবেন। আপনারা ভালো থাকবেন, এটা হচ্ছে কথা আর কি। জি স্যার, দোয়া রাখবেন। অবশ্যই। আর জব হলে অবশ্যই আমাকে ইনফর্ম কি করবেন। আমার ঠিক আছে? আমাদের জন্য প্রে করবেন স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা, এরপর আমি সুরঞ্জিত, সুরঞ্জিত নামে দেখতে পাচ্ছি একজনকে। আমি নমস্কার অবশ্যই স্যার। সবাই ইনফর্ম করবো, সবাই করবে। সুরঞ্জিত। নমস্কার স্যার। হ্যাঁ, ভালো আছেন? নমস্কার। জি স্যার, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আছি। কোথা থেকে বলছেন একটু? স্যার, আজকে খুলনা জানতে থেকে ইচ্ছে বলছি। করছে আসলে। খুলনা? হ্যাঁ স্যার। দেখেন কত, মানে কেমন জানি না, আপনি এই এই ফ্লেভার গুলো আসলে আপনি অন্য কোনো প্রফেশনে পাবেন না। আপনি যত কিছুই বলেন, অনেস্টলি স্পিকিং, মানে এই নেশাগুলোর কারণে আসলে মানে এতটা বেশি অ্যাটাচ থাকি আমি টিচিং প্রফেশনে। এই যে দেখেন, আপনারা একজন মৌলভীবাজার, একজন খুলনা, কত সুন্দর আমরা ইন্টারাকশন করছি, আপনাদের সাথে পরিচিত হচ্ছি, জানছি, কথা বলছি, ইনফরমেশন শেয়ার করছি। আনবিলিভেবল, এই এই ফ্লেভার শুধুমাত্র টিচিং প্রফেশনে পাওয়া সম্ভব। এটা হচ্ছে কথা। আপনাদের সাথে সবসময় ঠিক আছে। সংযুক্ত থাকবো, আমরা একটা কমিউনিটির মতো আসলে। আপনি আইসিটির যেহেতু, সেহেতু সামনে যে কোনো কাজে হয়তো আমাকে লাগতে পারে আপনার। জি স্যার, সবসময় অবশ্যই আপনাদের সাথে অবশ্যই। কমিউনিটি ঠিক থাকবে, ঠিক আছে? জি আচ্ছা, আমরা স্যার। তাহলে প্রশ্নে চলে যাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বুঝেন? স্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা কম্পিউটারকে মানুষের মতো করে ভাবতে সাহায্য করে। আচ্ছা, টুরিং টেস্ট মানে কি, বলতে কি বুঝে দেখি বলেন তো? স্যার, সরি স্যার, এটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, টুরিং টেস্ট হচ্ছে যে অ্যালান টুরিং একটা টেস্ট করেছিল, যেটা হচ্ছে যে মানে একটা মেশিনের মানুষের মতো চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে কি নাই এটা জানার জন্য বেসিক্যালি এই টেস্টটা করা হয়, যেটা টুরিং টেস্ট নামে পরিচিত ছিল। আইওটি, ইন্টারনেট অফ থিংস, সেটা মানে আইওটি বলতে কি বুঝেন? স্যার, এই ইন্টারনেটকে, স্যার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো কিছু ভাবনার যে প্রযুক্তি। আচ্ছা, এটাকে আরেকটু গুছিয়ে আইওটি নিয়ে একটু পড়াশোনা করবেন, আইওটি নিয়ে একটু জি ডিটেলস স্যার। করবেন। আইওটি আইওটি নিয়ে কিন্তু অনেকগুলো জিনিস হইতে পারে, ঠিক আছে? আইওটি নিয়ে আমি দেখি আপনাদেরকে আরেক কিছু জিনিস আলোচনা করি। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং বলেন, ক্লাউড কম্পিউটিং। স্যার, ক্লাউড কম্পিউটিং হচ্ছে মানে মেঘের মতো একটা স্তর, যেখানে আমরা এটাকে ইউজ করতে পারি অ্যাজ আ, মানে আমাদের টেম্পোরারি হিসেবে, যেখানে আমরা পার্মানেন্টলি কোনো কিছু না নিয়ে মানে প্রয়োজন মতো ইউজ করতে পারি কম্পিউটিংটাকে। ওকে, ওকে। তাহলে ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিংয়ের জন্য কি কি প্ল্যাটফর্ম বা কি কি লেভেল আছে এটা জানা আছে? না স্যার। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং নিয়ে একটু আর একটু দেখবেন, এটা হচ্ছে কথা। আর আপনাকে একটা লাস্ট প্রশ্ন করি, বায়োস কি দেখি বলেন, এবং এটা কি কাজ করে? স্যার, বায়োস হচ্ছে কম্পিউটার যখন শুরু হয় তখন স্যার ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো, এইগুলোকে অ্যাক্টিভ বা সচল করতে প্রয়োজন হয়। বেসিক ওকে। ইনপুট আউটপুট সিস্টেম। বেসিক ইউটিলাইজেশন কম্পিউটার চালু করার সময় হার্ডওয়্যার পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেম লোড করে। সহজ কথায় শেষ, ফিনিশ। ওকে, অনেক ধন্যবাদ। সেশনগুলো দেখেছিলেন আহ সবগুলা? স্যার, সবগুলো দেখা হয়নি। আমি আপনার আচ্ছা, এই আগেরটা দেখছি আর এইটা দেখছি, কিন্তু স্যার আচ্ছা, তাতে ঠিক অনেক আছে। হেল্প হয়েছে। যাই হোক, আগে আপনার জন্য থেকে যুক্ত নাই আমি, এই মানে নতুন আর কি, আগেরটা দেখছি আর এইটা। আমি আসলে, শুনেন, আমাকে অনেকে কি বলে জানেন, যে স্যার আমি তো আপনাকে এখন দেখলাম, আমি তো আগে দেখিনি। কারণ হচ্ছে কি জানেন, আমার গত 1-1.5 বছর বা 2 বছরে আমার যা পোস্ট হয়েছে বা যা হয়েছে 100% অর্গানিক ছিল। ঠিক আছে? তো মানে মোটামুটি এইভাবে করেই, মানে অর্গানিক ওয়েতে যতটুকু
পরিচিতি হয়েছে সেটাই। তো দেখা যাক, সামনে হয়তো আরো জি জানবো স্যার, বা অবশ্যই স্যার, অবশ্যই আর কি। আস্তে আস্তে যুক্ত হতে পারলে হ্যাঁ, আমরাও উপকৃত হব। এটা আর কি। ঠিক আছে, স্যার, সমস্যা নেই, ভালো থাকবেন, হ্যাঁ। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, তারপর উম্মে কুলসুম হ্যান্ড রেজ দেখা যাচ্ছে। আর যদি কেউ না থাকে আমরা ওনাকে দিয়ে শেষ করব। তো ওনাকে আমরা মোটামুটি একটা কোয়েশ্চেন করি। আছেন আপনি? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আম, তাহলে আপনাকে দিয়ে শুরু করি, প্রশ্ন শুরু করি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ওপেন সোর্স সফটওয়্যার বলতে কি বুঝেন দেখি বলেন। ওপেন সোর্স সফটওয়্যার, অর্থাৎ যে স্যার এটা যার হচ্ছে সোর্স কোডটা বিনামূল্যে আমরা কোনো যার কিছু সোর্স কোডটা সবার জন্য উন্মুক্ত, যেমন সবার লিনাক্স। জন্য উন্মুক্ত, মানে এটা ওকে। হচ্ছে ওপেন সোর্স। আচ্ছা, এরপর হচ্ছে যে আইএসপি। আইএসপি বলতে কি বুঝাই, বা আইএসপি কি বলেন তো দেখি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, অর্থাৎ এদের কাজটা কি, একটা উদাহরণ দিয়ে বুঝেন তো। স্যার সরি স্যার, এই মুহূর্তে বলতে আচ্ছা, পারছি না। এটা তাহলে এমন একটা সংস্থা যা ইন্টারনেট সংযোগ প্রদান করে, যেমন বিটিসিএল, গ্রামীণ ফোন, হ্যাঁ, আমাদেরকে যারা হচ্ছে ইন্টারনেট প্রোভাইড করে আর কি, বেসিক্যালি যে সংস্থাগুলো প্রোভাইড করে। ওকে। আচ্ছা, এরপর পিং। পিং বলতে কি বুঝাই, এবং এটা কি কাজে ব্যবহৃত হয়? আপনাকে একটু ডিফারেন্ট প্রশ্ন করতেছি, বেসিক কম্পিউটার থেকে আর কি। পিং বলতে কি বুঝায় এবং এটা কি কাজে ব্যবহৃত হয়? আচ্ছা, পিংটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসের সংযোগ যাচাই করার জন্য বেসিক্যালি এই পিং ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা একটু দেখে রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে যে ভিপিএন, এটার পূর্ণরূপটা কি বলেন তো। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ওকে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের উপকারিতাটা কি, বা কোনো উপকারিতা থাকলে সেটা বলেন। স্যার আমরা ভার্চুয়ালি মানে নেট মানে মানে একে অপরের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি আর কি স্যার, যাতে মানে এটা সিকিউরিটি একটা, মানে এটা গোপনীয়তা হচ্ছে রক্ষা স্যার করে। লোকেশনটা হাইড করে আমরা হচ্ছে, হ্যাঁ, নিজের গোপনীয়তা রক্ষা করে গোপনীয়তাটা আপনি সংযোগ করতে পারছেন, এটাই তো। সন্দেহ। জি স্যার। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে মোটামুটি অ্যাপ্রোচ ঠিক রেখে আনসার করবেন, আর কোনো টেনশন নেই। নার্ভাস লাগতেছে অনেক, আরে মানে না, সব নার্ভাস, জিনিসগুলো না না, পারতে নার্ভাসের থাকার কিছু জন্য। নাই, নার্ভাসের কিছু নাই, নার্ভাসের কিছু নাই। আপনারা পড়াশোনা করছেন, টেনশনের কোনো কিছু নাই। আমি জাস্ট আপনাদেরকে একটা ফিল দেওয়ার চেষ্টা করছি, একটা এনভায়রনমেন্ট বোঝার চেষ্টা করছি। আপনাদের রিটেন ভালো হইলে টেনশন কিছু নেই। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার পুরো নামটা দেখা যাচ্ছে না, এসএইচ নামে আছে, হ্যান্ড রেজ করেছেন, আসেন আপনার একটা প্রশ্ন করি। আপনি অনলাইনে থাকলে বলতে পারবেন। সালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো কোথা থেকে আছেন বলছেন স্যার? একটু বলেন তো। আমি ঠাকুরগাঁও থেকে বলছি স্যার। ঠাকুরগাঁও? ঠাকুরগাঁও, খুলনা, নর্থ মৌলভীবাজার। বেঙ্গল, ঠাকুরগাঁও। জি। আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনাকে প্রশ্ন করি, 5G প্রযুক্তি বলতে কি বোঝায়, এর সুবিধা কি বলেন তো। 5G স্যার, এটা 5G এটা আপডেট টেকনোলজির একটা প্রযুক্তি, যেখানে আম, এটা কোন ধরনের নেটওয়ার্ক? কোন ধরনের নেটওয়ার্ক? মোবাইল নেটওয়ার্ক। 5G হচ্ছে 5G প্রজন্মের মোবাইল মোবাইল নেটওয়ার্ক। নেটওয়ার্ক। হ্যাঁ, জি এটা স্যার, হচ্ছে যে দ্রুত গতি এবং আমাদেরকে কম ল্যাটেন্সি দ্রুতগতি প্রদান সম্পন্ন করে এবং আর কি। আপডেট হ্যাঁ। প্রযুক্তি। আচ্ছা, তারপর হচ্ছে যে ম্যালওয়্যার কি বলতে, ম্যালওয়্যার কি বা এর প্রকারভেদগুলো ম্যালওয়্যার আলোচনা স্যার করেন। এক প্রকারের একটা মানে ভাইরাস, ক্ষতিকর এক প্রকার ভাইরাস, যেটা কম্পিউটারের ডেটা গুলোকে নষ্ট করে, করাপ্ট করে। হ্যাঁ, যেমন কি কি হইতে পারে ম্যালওয়্যার হিসেবে, এর প্রকারভেদ যদি আপনাকে বলতে বলি তাহলে কি বলবেন? ম্যালওয়্যার আছে, যেমন ট্রোজান হর্স এক প্রকারের ভাইরাস আছে। তারপরে যেরকম ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, তারপর হচ্ছে যে, হ্যাঁ, এই ধরনের কয়েকটা নাম বলবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, ডেটাবেস কি, এটাকে কি কাজে ব্যবহার করি আমরা? ডেটাবেস, এটা ডেটাকে সুশৃঙ্খল ভাবে রাখার একটা জায়গা, এবং আমরা ডেটাবেস থেকে ডাটাগুলোকে সুন্দরভাবে যেমন সুশৃঙ্খল রাখতে পারি, এবং যখন আমাদের প্রয়োজন হয় সেখান থেকে আমরা নিয়ে ব্যবহার করতে পারি। ওকে। আচ্ছা, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্য কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা, যেখানে
মেশিনকে মানুষের মতো করে আহ ভাবার মতো কাজ বা প্রযুক্তি। আর মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিনের ভাষা, মেশিন যে ভাষায় বোঝে, যেমন বাইনারি কোড মেশিন, 0 1, এই আর কি। মেশিন মেশিন লার্নিং হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অংশ যা ডেটা থেকে শিখে। হ্যাঁ, এখান থেকে বেশ কিছু মানে বেসিক জিনিস আসতে পারে, যে আপনাদের কাছে যদি মাঝে মুজিবুর রহমান অথবা মাহবুব রহমান স্যারের বই থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওখানে কিছু মেশিন লার্নিং সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে। ওকে, ওই যে মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওখানেই দেখবেন ওই টপিকে কিছু নিউরাল নেটওয়ার্ক, এগুলো একটু প্রথমত ছোটখাটো, হ্যাঁ, প্রথম অধ্যায় থেকে একটু ছোটখাটো দেখতে পারেন একদম ইয়ে থেকে। ঠিক আছে, সমস্যা নাই। আহ, আপনার জন্য শুভকামনা থাকলো। এই হচ্ছে কথা আর কি, ভালো থাকবেন। ধোয়া করবেন, আসলে সেশনগুলো দেখতেছি এখন তো স্যার, হ্যাঁ, হ্যাঁ, এতদিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখবেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, আমি লাস্ট আরেকজন দেখতে পাচ্ছি, আমরা ওনাকে দিয়ে শেষ করব। আমরা আজকে প্রায় 1.5-2 ঘন্টার মতো একটা সেশন করেছি। আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা এই সেশনটা করেছেন। আমি একটু পরে ইউটিউবে আপলোড করে দিব, যারা আগেরগুলো দেখতে পারেন নাই এগুলো দেখতে পারবেন। আর আম, আমি জাস্ট 2টা মিনিট কথা বলে শেষ করব। আচ্ছা, সুমি, আপনি যদি অনলাইনে থাকেন আপনি কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছেন? জি স্যার। আচ্ছা, আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, ওকে। সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এটা আমি কিন্তু এখনো পর্যন্ত কাউকে করি নাই। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি? সরি স্যার, মনে পড়তেছে না। আচ্ছা, আমি এটা একটু আনসারটা বলে দিই। সিস্টেম সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যার পরিচালনা করে, যেমন হচ্ছে অপারেটিং সিস্টেম, সহজ কথায় যদি আপনি বলেন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে নির্দিষ্ট কাজ সম্পাদন করে, যেমন আপনি ডকুমেন্টগুলোকে তৈরি করার জন্য বা লিখার জন্য আপনি কি এমএস ওয়ার্ড ব্যবহার করেন, এগুলোকে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর আপনার হার্ডওয়্যার পরিচালনা করতে যে সফটওয়্যারগুলো ব্যবহার করেন সেগুলোকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যেমন অপারেটিং সিস্টেম। ঠিক আছে, একদম সহজভাবে বললাম। এগুলো একটু দেখে নিবেন আর কি। ঠিক আছে, তথ্যগুলোকে জাস্ট এক জায়গায় করা আর কি, যাতে আপনাদের জিনিসগুলো পড়তে বা জানতে সুবিধা হয়। আচ্ছা, ডিভাইস ড্রাইভার বলতে কি বুঝেন? আচ্ছা, সহজ কথায় যদি বলি, এটা একটা সফটওয়্যার, এটি একটি সফটওয়্যার বা হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন করে। ডিভাইস ড্রাইভারের মাধ্যমে সফটওয়্যার বা হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে কি হচ্ছে, সংযোগ স্থাপিত হবে। আচ্ছা, মাদারবোর্ড, মাদারবোর্ড বলতে কি বুঝেন? কম্পিউটারে হার্ডওয়্যার। আচ্ছা, এটাকে আরেকটু বুঝাই বলবেন। কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড যা সিপিইউ, র্যাম এবং অন্যান্য হার্ডওয়্যার ডিভাইস কি করে, সংযুক্ত করে। এটি কম্পিউটারের একটা প্রধান সার্কিট বোর্ড যা সিপিইউ, র্যাম এবং অন্যান্য হার্ডওয়্যার ডিভাইসগুলোকে কি করে, সংযুক্ত করে। আচ্ছা, মনিটর ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? ইনপুট ডিভাইস। আচ্ছা, এগুলো নিয়ে ইনপুট আউটপুট কোনটা, ইনপুট আউটপুট দুটোটা, দুইটা বোথ, সেটা কিন্তু সেগুলো কিন্তু আমি সেশন 5-এ আলোচনা করেছি। এগুলো একটু দেখে নেবেন, ইনপুট আউটপুট ডিভাইস কোনটা কি বা কোনটা দুইটাই বিষয়ে ব্যবহৃত হয়, এগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন। আচ্ছা, IP ভার্সন 4 এবং IP ভার্সন 6 এর মধ্যে পার্থক্য কি? স্যার, আইপি ভার্সন 4 হচ্ছে একটা প্রোটোকল নেটওয়ার্ক, এটা ইন্টারনেট হচ্ছে এটা প্রোটোকল। হচ্ছে 32 বিট আর অ্যাড্রেসিং। ভার্সন আর 6 ভার্সন 6 হচ্ছে 128 বিট অ্যাড্রেসিং। ঠিক আছে, আরো বড় ঠিকানা পরিসরের জন্য আর কি, এইভাবে সংক্ষিপ্তভাবে বলবেন। ঠিক আছে, সমস্যা নাই। আপনার প্রশ্নগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবেন, সেশনগুলো একটু দেখে যাবেন, ব্যাস হয়ে গেছে। এইটা হচ্ছে কথা আর কি। ঠিক আছে। বেশি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের এই সেশনগুলো কমপ্লিট করলাম। আমরা এগুলো দেখলাম, আশা করি আপনাদের এই সেশনগুলো ভালো লেগেছে এবং এগুলো আপনাদের কাজে আসবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে এই সেশনগুলো যদি ভালো লেগে থাকে, আপনাদের ভাইবা সেশনগুলো শেষ হলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলেছি, এখানে আমাকে একটু নক করে জানাবেন ভাইবাটা কেমন দিয়েছেন এবং আপনাকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, সেগুলো একটু আমাকে তথ্যগুলো জানানোর চেষ্টা করবেন, একটু 5-10 মিনিট সময় নিয়ে। আশা করি এতটুকু করতে পারবেন। তাহলে হচ্ছে যে আমরা একটা আইডিয়া পাবো যে ভাই প্রশ্নগুলো কি ধরনের হচ্ছে। আর সত্যিকার অর্থে এই পেজের থেকে সব ধরনের সাপোর্টগুলো পাবেন। পরবর্তীতে আপনাদের গণবিজ্ঞপ্তির সময় আপনারা কিভাবে স্কুলের চয়েস দিবেন, কিভাবে এমপিওর জন্য আবেদন করতে হবে, সকল সাপোর্ট আপনারা এখান থেকে পাবেন। আমি এইভাবে যেরকম ভাইবা সেশনগুলো সাপোর্ট দিয়েছি, আমরা সেই সেশনগুলোতেও সাপোর্ট দিব। এটাই হচ্ছে যে কথা। আর হচ্ছে যে এই যে এখানে আমরা এখানে আমার পেজও দেওয়া আছে, পাশাপাশি দেখেন এই যে এখানে আমার নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, 015 015 33 11 33
65। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনারা আপনাদের ভাইবা কেমন হয়েছে এবং আপনাদের ভাইবাতে কি কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সেটা আমাকে একটু জানাতে পারবেন। আর সবাই ভালো করে ভাইবা পরীক্ষাটা দিবেন এবং আমার পেজের সাথে যুক্ত থাকবেন, এবং সামনেও আপনাদের সবগুলো সাপোর্ট আপনারা এখান থেকে পাবেন। এবং আপনার যদি এখান থেকে কোনো সাপোর্ট ভালো লেগে থাকে বা আপনার যদি উপকারে আসে, তাহলে আপনার 19তম নিবন্ধন পরীক্ষায় যারা আসবে বা যারা পরীক্ষা দিবে বা যারা আপনাদের সাথে পরীক্ষা দিতে আগ্রহী, সামনে যারা আপনাদেরকে দেখে সামনের দিকে উদ্বুদ্ধ হবে, তাদের সাথে শেয়ার করবেন যদি আপনাদের কোনো সাপোর্ট পেয়ে থাকেন আপনারা এই প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে, এটাই হচ্ছে যে কথা আর কি। আচ্ছা, স্যার, হ্যাঁ বলেন। সিস্টেম সফটওয়্যার স্যার কত প্রকার? এইখানে এটা কিভাবে প্রকারভেদের মধ্যে বিয়ে করবেন না, আমি সিস্টেম সফটওয়্যার নিয়ে একটা ছোট্ট টিকার বানিয়ে দিয়েছি। ঠিক আছে, সেটা একটু পড়বেন, আমি একটু পরে হয়তো পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, আমি যা যা তৈরি করেছি আর কি। এখানে কিন্তু হচ্ছে যে মানে সব কিছু টপিক ভিত্তিক গুছানো আছে এমন কিছু না, কারণ আমি আমার সবগুলো এফোর্ট হচ্ছে যে আমি লাইভ সেশনে দিয়েছি এবং লাইভ সেশনের মাধ্যমে সবগুলো জিনিস আমি সলিউশন করার চেষ্টা করেছি। পাশাপাশি হচ্ছে যে আপনারা ওখানে আমি যা ওই যে নোটগুলো করেছিলাম সেগুলো কিছু জিনিস আছে, 20-25 পেজের মতো আছে, সেগুলো একটু আপনারা সেখান থেকে দেখবেন। ঠিক আছে, আচ্ছা একজন লিখেছেন স্যার আরো ক্লাস চাই। আচ্ছা, আর আসলে ভাইভাতে এই সেশন যেগুলো দিয়েছি মোর দেন এনাফ। ঠিক আছে, অবশ্যই মাঝে মাঝে আপনাদের সাথে যুক্ত হব, আপনাদের সাথে ক্লাস নিব, আপনাদের সাথে কথা বলবো। আপনাদের যখন গণবিজ্ঞপ্তি আসবে, ফিল ফ্রি টু আজকে মানে যে কোনো কিছু যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। যে কোনো প্রয়োজনে আপনার সাপোর্টগুলো যদি দরকার হয় জানাবেন। আর আপনি আমি যেটা বলেছি, আমার যেগুলো হচ্ছে অর্গানিক ওয়েতে সব কিছু, আপনার যদি ভালো লাগে আপনি আপনার পরিচিত জনদের কাছে জানাবেন। এই যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে, তাহলে আমিও আস্তে আস্তে ডেভেলপ করতে পারবো, আমাকেও 5-10 জন চিনবে। এটাই হচ্ছে কথা আর কি। ঠিক আছে। পাস করে গেছে। আচ্ছা। আচ্ছা, 60+ পেলে কি ভালো স্কুল পাওয়া যাবে বা টাঙ্গাইল বা সদর উপজেলায় পাওয়া যাবে? আসলে একটু সিটিতে বা সদর দিকে পেতে হলে আর একটু মার্কস দরকার হবে, তবে অবশ্যই এখনো বলা যায় না। কথা হচ্ছে যে চয়েসটা ভালো করে দিতে হবে, আগে ভাইবাটা দেন, এখন এগুলো টেনশন করিয়েন না। ভাইবাটা দেওয়ার পরে যখন গণবিজ্ঞপ্তি দিবে, যখন ফাইনাল মেরিট লিস্ট হবে, তখন আমরা এরকম আবার সেশন করব, তখন আমরা এগুলো নিয়ে খুঁটিনাটিগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের স্যালারি রান হওয়া পর্যন্ত আপনাদের যত সাপোর্ট লাগবে সবগুলো আমি আছি। এরপরও দেখবেন যে আমার আমার প্রয়োজন হবে, যখন ক্লাস নিতে যাবেন, বিভিন্ন টপিক সম্পর্কে জানতে চাইবেন, আমার ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন টপিকগুলো নিয়ে ক্লাসগুলো দেখতে পারবেন। তার মানে আইসিটি বিষয়ে যদি আপনি শিক্ষক হিসেবে কন্টিনিউ করেন, তাহলে যে কোনো না কোনো ভাবে আমার সাথে আপনি যুক্ত থাকবেন কোনো না কোনো ভাবে। ঠিক আছে, এটা আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য প্রে করবেন, আমার ফ্যামিলির জন্য প্রে করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া বলেন, আশীর্বাদ বলেন, প্রার্থনা বলেন, সব কিছুই থাকলো। সবার জব হবে, এটা আমি বলছি। রিটার্ন নাম্বার জানা যায় কিনা স্যার, না, এটা হচ্ছে সার্টিফিকেট দেওয়ার পরে আপনারা রিটার্ন নাম্বারটা জানতে পারবেন। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আমরা সেশনটা এখানেই ক্লোজ করছি। এক মিনিট আমাকে হ্যাঁ, সময় হ্যাঁ, দেন হ্যাঁ, স্যার। অবশ্যই বলেন বলেন। আমি একটা মানসিক টেনশনে ভুগতেছি। হ্যাঁ, 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 স্যার বলেন। আমি না ফর্ম পূরণের সময়, হ্যাঁ, স্যার আমি হচ্ছে এই যে টেকনিক্যাল থেকে পাশ করছি, হ্যাঁ, এইচএসসি এবং এইচএসসি সরকারি টেকনিক্যাল গুলো আছে না, হ্যাঁ, তো ওই জায়গায় গ্রুপের ওইখানে হ্যাঁ, মানে হয়তো আদার্স দেওয়া ভালো ছিল নাকি সায়েন্স দেওয়া ভালো ছিল বুঝতেছি না, একটাতে দিয়েছি আদার্স, হ্যাঁ। একটাতে দিয়েছি সায়েন্স, এসএসসি এইচএসসি। এটা কি কোনো আচ্ছা, প্রবলেমের মধ্যে পড়বে স্যার? আচ্ছা, আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক করিয়ে আপনার ডিটেলস প্রবলেমটা জানিয়ে আমি একটু দেখে আপনাকে ডিটেলসটা জানাবো আর কি। ঠিক আছে, আপনি একটু ডিটেলসে কি কি করেছেন বা কি লিখেছেন সেটা একটু আমাকে মেসেজ করে জানিয়ে। ঠিক আছে। স্যার আমার সাবজেক্ট তো ইসি স্যার, তো আমি হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ম্যানেজ করতে পারিনি, এখন এটা না নিলে কি কোনো সমস্যা হবে? ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটা আপনার আম, থাকলে ভালো আর কি, ব্যাপারটা বুঝছেন? কারণ এটা তো আপনার আগে থেকে আর একটু, কারণ এটা তো আপনার দিয়ে দেওয়ার কথা আপনার ডিপার্টমেন্ট থেকে ইসি হলে। মানে ভার্সিটিতে যোগাযোগ করছি, বলছে দেখবে আর কি। এখনো ওরকম কোনো ফিডব্যাক পাইনি, কারণ আর কি ম্যানেজ করতে পারিনি। আমি ভাবতেছি বিশ্ববিদ্যালয় থেকে, মানে ন্যাশনাল ভার্সিটির যে আন্ডারে, তো ন্যাশনাল ভার্সিটি আন্ডার থেকে ওখান থেকে লাগবে না বিষয়টা? হ্যাঁ, 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 হ্যাঁ। ওখানে তো দিচ্ছে না, তাহলে ডিপার্টমেন্ট থেকে নিবো, ভার্সিটি ডিপার্টমেন্ট থেকে নিবো? এটা তো বেসিক্যালি আপনার ডিপার্টমেন্ট থেকে নিতে হবে, তাই না? ও আচ্ছা আচ্ছা। আপনার ঠিক ডিপার্টমেন্টে কি আছে একটু যোগাযোগ, আপনার ভাইবা কখন? ভাইবা 6 তারিখ স্যার। হ্যাঁ, এর আগে সমস্যা নেই, এর আগে 1 সপ্তাহ সময় আছে, তো একটু ট্রাই করে দেখেন। ঠিক আছে, আচ্ছা এটা আর কি। আচ্ছা। সালাম আলাইকুম। হ্যাঁ, 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 বলেন। স্যার একটা বিষয় একটু জানার ছিল, এই হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে এরপরে ন্যাশনালের 1 বছর মেয়াদী সার্টিফিকেট, এটা আচ্ছা, কতটুকু গ্রহণযোগ্য? এটা নিয়ে মাঝে মাঝে খুব বেশি চিন্তা হয়।
আহ, আপনার সার্টিফিকেটটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাইন, ঠিক আছে? আপনার সার্টিফিকেটটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাইন। আপনি হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আপনাকে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করবো আর কি, ঠিক আছে? জি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো স্যার, থাকবেন। হ্যাঁ, 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 বলেন, বলেন, সমস্যা নেই, আমি বলেন। বলতে চাচ্ছিলাম যে আমাদের তো ভার্সিটি থেকে হচ্ছে মানে মেন সার্টিফিকেটটা দেয় নাই, ওরা হ্যাঁ, টেমপ্লেট একটা সার্টিফিকেট দিয়েছেন, এতে হ্যাঁ। ওটাতে হবে না? এটা তো আসলে এখানে তো মূল সার্টিফিকেটের কথা বলা আছে, বুঝতে পারছেন? ভার্সিটি মানে মেইন থেকে সার্টিফিকেট বলতে আপনি কি প্রফেশনাল সার্টিফিকেটের কথা বলছেন? জি 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 প্রফেশনাল হবে, হবে, প্রফেশনাল দিয়ে আমাদের এমপিও হয়ে গেছে। আমি তো এখনো মেইন সার্টিফিকেট তুলি না ইউনিভার্সিটি থেকে। জি আমাদের এটার চিটাং জন্য চিটাং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে সমাবর্তন হয় না, তো তো এই সমাবর্তন নিব, এই আশায় আশায় বসে আছি। এখনো মেইন সার্টিফিকেট তোলা হয়নি। সব কাজ করতে পারবেন, এমপিও হয়ে যাবে প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, তাহলে রাখছি। কথা হবে, যে কোনো প্রবলেমের সমস্যা নেই আপনাদেরকে, আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আমার পেজে নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করবেন, কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদের সার্টিফিকেট মানে যে কোনো প্রবলেমে আপনাদেরকে সহায়তা করবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। এটা বলে আমাদের সেশনটা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন।